আচ্ছা, আজকে সেশন ওয়ানে আজকে আসলে সবার সাথে সবার ইন্ট্রোডাক্টরি একটা ইয়ে ক্লাস ছিল। বাট যেহেতু লারাভেল ঢুকানো হয়েছে আপনাদের কোর্সে, সেহেতু আপনাদের ক্লাসগুলোকে আরও বেশি তথ্য দিয়ে সমৃদ্ধ করা হয়েছে। মানে প্রথম ক্লাস হিসেবে ততটা রিল্যাক্স করতে পারছেন না। প্রথম ক্লাসে আপনাদের একটু পড়ালেখা করতে হচ্ছে। তো ওই পড়ালেখার পার্টটা শুরু করি। একটু আগে তো পরিচয় পর্ব হইলো, অ্যাকাউন্ট ওপেনিং ইত্যাদি ব্যাপার স্যাপার হইলো। আমরা হাউ ওয়েব ওয়ার্কস এই শব্দটা মানে আমরা তো বাক্যটা শুনে আমরা দেখা যায় বুঝতেছি যে গুগল লিখে টাইপ করে এন্টার দিলে ব্রাউজারে google.com চলে আসছে। বাট কিভাবে আসতেছে এই সম্পর্কে কি কারো ধারণা আছে? মানে কিভাবে আসতেছে, প্রসেসগুলা কি কি, মাঝখানের প্রসেস কি কি হচ্ছে, কোনো ধারণা আছে? আচ্ছা, আমি ধরলাম যে এটা কিন্তু খুব মজার একটা বিষয়। আমরা google.com লিখছি, দেখেন একটু আমার সাথে সবাই একটু খেয়াল করেন। আমরা google.com লিখার আগেই তো এখানে চলে আসে। আচ্ছা, লিখে এন্টার দিলাম, তখন google.com আমাদের ব্রাউজারে চলে আসবে। মাঝখানে কি কি কাজ হয়েছে সেটা আমরা আলটিমেটলি বুঝবো। বুঝার জন্য আমাদের কিছু বেসিক জিনিস জানা প্রয়োজন। ওয়ার্ল্ডে কম্পিউটার কত থাকতে পারে টোটাল? মানে মোবাইল ফোনটাও যদি আমরা কম্পিউটার ধরি, মোবাইল ফোনও তো কম্পিউট করে, তাই না? এটাও তো একটা কম্পিউটার। তো মোবাইল ফোনকেও যদি কম্পিউটার ধরি, ল্যাপটপ, টিভি, এগুলা সবগুলাকে কম্পিউটার ধরি, বিলিয়নস অফ হবে না? হবে। তো যদি বিলিয়নস অফ হয়, তাহলে প্রতিটা কম্পিউটার কে ধরে একটার সাথে একটার কোনো যোগাযোগ নাই, একটা বিচ্ছিন্ন পৃথিবী। সেটা হচ্ছে একটা ডার্ক ওয়ার্ল্ড। আর আলোকিত একটা পৃথিবী, যে পৃথিবীতে আমরা এখন আছি, এখানে কম্পিউটারগুলো কি স্ট্যান্ড অ্যালোন, নাকি মোস্ট অফ দেম আর কানেক্টেড? মোস্ট অফ দেম আর, তাই না? অল অফ দেম বলতেছি না, হ্যাঁ, বাট মোস্ট অফ দেম আর কানেক্টেড। কানেক্টেড টু হোয়াট? কিসের সাথে কানেক্টেড? সেটা হচ্ছে একটা জালের সাথে কানেক্টেড। এই জালটা কি? ইন্টারকানেকশন বিটুইন এ বিলিয়নস অফ কম্পিউটার্স, যারা একটা নেট, আমি ধরলাম এটাই হচ্ছে ইন্টারনেট। ইন্টারকানেক্টিভিটি বিটুইন কম্পিউটার্স, ঠিক আছে? এখন এখানে একটা ছোট্ট নেটওয়ার্ক আছে ইউএসএ তে, এখানে একটা নেটওয়ার্ক আছে ইউকে তে, এখানে আছে একটা অস্ট্রেলিয়াতে, এখানে আছে বিডিতে। এখানে কম্পিউটার, এখানে কম্পিউটার, এখানে কম্পিউটার, এরা আবার কানেক্টেড, লোকালি কানেক্টেড, এখানেও কম্পিউটার, দে আর লোকালি কানেক্টেড। আবার অস্ট্রেলিয়াতে আলাদা লোকাল এরিয়া নেটওয়ার্ক ছাড়াও মানে এমনি কম্পিউটার নিয়েও অনেকে আছে ইন্টারনেটের সাথে কানেক্টেড। লোকাল এরিয়ার বাইরে ইউএসএ তেও অনেকে আছে নর্মালি মানে ল্যাপটপ বা মোবাইল ফোন নিয়ে ইন্টারনেটের সাথে কানেক্টেড। আবার এরা ল্যান আকারেও কানেক্টেড পসিবল। এটা তো মানে এই চিত্রটাকে আমাদের পরিচিত, মানে আমরা কি ভিজুয়ালাইজ করতে পারি ব্যাপারটা এরকম? হ্যাঁ, ব্যাপারটা এরকম, আসলেই তাই। আচ্ছা, এখন এই যে লক্ষ লক্ষ কম্পিউটার, এই লক্ষ লক্ষ কম্পিউটারের দরকার নাই। আমরা এই ক্লাসরুমে চলে আসি এক্সাম্পলটা বোঝার জন্য, যে এতগুলো আপনারা স্টুডেন্ট ক্লাসরুমে, সবাইকে আমি একই নামের 2-3 জন থাকতে পারেন না? পারেন। আপনাদেরকে পৃথক করা হয়েছে কি দ্বারা? আইডি দিয়ে, এসিআইপি আইডি দিয়ে। তেমনি এই যে লক্ষ লক্ষ কম্পিউটার, এদেরকেও পৃথকীকরণ দরকার হইতে পারে। আদারওয়াইজ আমি বুঝবো কিভাবে আমি একে টার্গেট করছি, এর কাছে আমি মেইলটা পাঠাইতে চাই, বা একে আমি একটা ফাইল পাঠাইতে চাই, এখান থেকে আমি একে টার্গেট করব কিভাবে? আইপি অ্যাড্রেস দিয়ে। ভেরি গুড। এখন আইপিটা কি? একটা ইন্টারনেট প্রোটোকল। আর
প্রোটোকল মানে কি? সেট অফ রুলস এন্ড রেগুলেশন, আর কিছুই না। সেট অফ রুলস এন্ড রেগুলেশনস আর প্রোটোকল। আচ্ছা, তাহলে আইপি সম্পর্কে আমাদের ধারণা আছে। সুতরাং এই চিত্রটা আমি অ্যাকচুয়ালি আইপি কি এটা বোঝানোর জন্যই আঁকছি। আইপি কেন এটা বোঝানোর জন্য আঁকছি, ঠিক আছে? আইপি কি এবং কেন দরকার হইল? ইউনিকলি প্রতিটা কম্পিউটারকে চেনার জন্য ইন্টারনেটে আমাদের আইপিটা দরকার। আইপির বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, এটা নিয়ে অনেক হাই লেভেলের কোশ্চেন থাকতে পারে, ক্যাটাগরি আছে, হ্যাঁ। তো আমরা ওই ডিটেইলে যাব না, কারণ আমাদের ওইটা আউটলাইন স্কোপের মধ্যে পড়ে না। আমরা জাস্ট জানবো যে আমরা যে ওয়েব ডেভেলপার হব, আমরা যে ওয়েব ডেভেলপার হিসেবে নিজেকে পরিচয় দিব এই মার্কেট প্লেসে। তো আমরা এই বেসিক জিনিসগুলো জানি কিনা, আমরা কি করতেছি আমরা জানি না, কোথায় আছি আমরা জানি না, আমাদের অবস্থান কোথায় আমরা জানি না, বাট আমরা খালি চোখ বন্ধ করে কোড করতেছি, মানে এইটাতে কাজ হবে না। আমাদেরকে বুঝতে হবে আমাদের জিনিসটা কি, আমাদের এনভায়রনমেন্টটা কি, কিসের উপর আমরা কাজ করতেছি, কিসের উপর ডেভেলপ করতেছি, তাই না? সুতরাং এই থিওরিগুলো দরকার। তো আইপি, আচ্ছা এখন আরেকটা চিত্র আঁকি। আচ্ছা, ইন্টারনেট কথাটা কমন থাক। এখন মনে করেন কম্পিউটারের সাথে কম্পিউটারের কানেক্টিভিটির ব্যাপারগুলো আমরা বুঝে গেছি। এখন আমাদের বুঝতে হবে আমরা যে google.com-টা লিখলাম, কিভাবে google.com এর সার্ভারে তথ্যটা রিকোয়েস্টটা গেল, কিভাবে google.com এর সার্ভার থেকে রিকোয়েস্টের মানে আমাদের কাছে রেসপন্স আকারে আমাদের ব্রাউজারে ধরা দিল, হ্যাঁ, এই মাঝখানে ফ্যাক্টরস গুলো কি কি, এটা বোঝানোর জন্য আইপি বুঝাইতে হয়েছে। এখন আইপি বুঝাইতে গেছে আরেকটা কারণে, সেটা হচ্ছে কি, মনে করেন google.com, কম্পিউটার কি google.com বুঝে? বুঝে না, মানুষ বুঝি, আমরা মানুষরা google.com বুঝি, কিন্তু কম্পিউটার বুঝে কি? আইপি অ্যাড্রেস। সে যোগাযোগ করে কার মাধ্যমে বললাম? আইপি অ্যাড্রেসের মাধ্যমে না? বাট আপনারা যদি পৃথিবীটা যদি এমন হইতো, আপনাদের গুগলে ঢুকতে হচ্ছে 103.206.19.3 এরকম একটা আইপি অ্যাড্রেসে এন্টার করে গুগলে ঢুকতে হচ্ছে, এরকম হলে আপনাদের লাইফটা কি ইজি হইতো? মানে প্রতিটা সাইটের জন্য যদি এরকম হইতো, তো আমাদেরকে একটা সার্ভিসের সাহায্য নিতে হবে, যে কি করবে, আমরা বুঝতে পারি, আমরা মনে রাখতে পারি এমন নামের একটা লিস্ট রাখবে, তার এগেনস্টে তার রিলেটেড আইপি একটা রেকর্ড রাখবে, ঠিক আছে? এটাকে আমরা বলতেছি ডোমেইন নেম সার্ভিস। ডোমেইন নেম সার্ভিস, এই ডোমেইন নেম সার্ভিসটা যে প্রোভাইড করবে সেই সার্ভারটাকে আমরা বলতেছি ডিএনএস সার্ভার। আচ্ছা, তার মানে ডিএনএস সার্ভার বুঝলাম যে তেমন কিছু না আহামরি, সে কান পেতে বসে আছে, একটা সার্ভার যে ডোমেইন নেম সার্ভিস প্রোভাইড করে এবং কান পেতে বসে থাকে, কখন কেউ তার কাছে একটা রিকোয়েস্ট পাঠাবে যে google.com এর আইপি অ্যাড্রেসটা কত, আমাকে একটু বলো তো, ঠিক আছে? আমি আইপিটা একটু মনে রাখতে পারি না, আমাকে একটু কাইন্ডলি বলো তো google.com এর আইপিটা কত। তখন ডিএনএস সার্ভার কি করবে, google.com আছে ঠিক আছে, আমার কাছে তো লিস্ট আছে, আমার লিস্ট থেকে আমি দেখে তোমাকে বলতেছি, এটা বলে সে তাকে আইপিটা দিয়ে দেয়, আর তখন সে ওই আইপিটাকে নিয়ে হিট করে হচ্ছে গুগলের সার্ভারে, ঠিক আছে? গুগলের কোন সার্ভারে এটা আসতেছে, একটু এই শব্দটা বন্ধ, জেনারেটর চালু হওয়া পর্যন্ত একটু অফ রাখি। এটা হচ্ছে প্রথম ক্লাস হিসেবে মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্ট আপনাদের, রোবোটিক কিছু গান বাজনা। আচ্ছা, তো ডিএনএস ডিএনএস সার্ভার কি করে, একটা সার্ভিস প্রোভাইড করে, সেই সার্ভিসটা সে একটা টু ডাইমেনশনাল
টেবিলের মতো চিন্তা করেন, ছকের মতো চিন্তা করেন, যেটার মধ্যে আছে কি ডোমেইন নেম, এইটাতে ডোমেইন নেম আর এখানে আইপি অ্যাড্রেস। সাপোজ google.com, তার আইপি অ্যাড্রেস কথার কথা 203 কথার কথা 192.1.3, আর ইয়াহু .10.3. কথার কথা 1.1 এইটা। তবে এইভাবে করে করে অনেক যতগুলা ওয়েবসাইট আছে ভ্যালিড টপ লেভেল ডোমেইন, তাদের করসপন্ডিং আইপিটা সে সেভ করে রাখে, এবং তার কাছে যে সে কান পেতে থাকে কে আমার কাছে রিকোয়েস্ট করতেছে, যখন রিকোয়েস্টটা পায় সে সাথে সাথে রেসপন্স করে যে আচ্ছা এর আইপি হচ্ছে এত। তো এই ডিএনএস ব্যাপারটা আমরা বুঝলাম। তো একজন ব্রাউজার, একজন ইউজার মানে আমরা যখন ব্রাউজারটা ওপেন করলাম, ব্রাউজার ওপেন করে যখন লিখলাম google.com, আচ্ছা google.com লিখে যখন এন্টারটা দিলাম, তখন কি হলো, এখান থেকে ইন্টারনেটের মাধ্যম হয়ে, ওই মিডিয়া কিন্তু ইন্টারনেট, ইন্টারনেটের মাধ্যম হয়ে আমরা হিট করলাম কার কাছে, হ্যাঁ ডিএনএস সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট পাঠালাম। ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার শব্দটা পরিচিত? ক্লায়েন্ট সার্ভার মডেলে কি হয়, রিকোয়েস্ট আর রেসপন্স, এই দুটো জিনিস ক্লায়েন্ট আর সার্ভারের মধ্যে হয়। তো ওই কাজটা এখানে হচ্ছে, আমাদের ক্লায়েন্টকে, আমাদের ব্রাউজারটা সে রিকোয়েস্ট পাঠাইছে সার্ভারের কাছে, সার্ভার তাকে করসপন্ডিং গুগলের আইপিটা নিয়ে পাঠিয়ে দিল ইন্টারনেটের মাধ্যমে এখানে। এখান থেকে সে তখন ওই তথ্যটাকে কাজে লাগাই সরাসরি হিট করলো কোথায়, ইন্টারনেটের মাধ্যমে, কোথায়, গুগলের সার্ভারে। গুগলের সার্ভারে সে হিট করলো, তাই না ব্যাপারটা, তাই না? আমি আইপি অ্যাড্রেসটা জানি না, আইপি অ্যাড্রেস জানার জন্য আমি সাহায্য নিলাম ডিএনএস এর, ডিএনএস থেকে আইপি অ্যাড্রেসটা কালেক্ট করলাম। আবার আইপি অ্যাড্রেস যখন জেনে গেছি আমার তীর, তখন আমি টার্গেট অনুযায়ী ছুড়লাম, আমি ছুড়লাম গুগলের সার্ভারে। তখন আর আমার ডিএনএস এর দরকার নাই। এখন গুগল একটা রিকোয়েস্ট পাইলো, রিকোয়েস্ট পাওয়ার পর এই সেই ক্লায়েন্ট সার্ভার মডেল রিকোয়েস্ট পাইলো, সে তখন কি করবে, তার কাছে যদি পেজটা থেকে থাকে, রিসোর্সটা যদি থেকে থাকে, সে একটা রেসপন্স করবে। রেসপন্সটাকে পাঠিয়ে দিল কার কাছে, ক্লায়েন্টের কাছে, রাইট। তারপর আমরা দেখতে পাইলাম google.com এর যে ইয়েটা, ফর্মটা, তাই না? আচ্ছা, এখানেই শেষ না, আরো কিছু আছে। ব্যাপারটা হচ্ছে এটা তো ছিল একটা নর্মাল ফর্ম, এখানে ডাটাবেজের কোনো সাহায্যের দরকার হয় নাই, এখানে কোনো পিএইচপি কোড ছিল না। যদি পিএইচপি কোড, আসল পার্ট কিন্তু এখন বলতেছি, মানে যদি পিএইচপি কোড থাকতো ইউজারের রিকোয়েস্টের মধ্যে, সাপোজ google.com/test.php, ঠিক আছে, সাপোজ google.com/test.php, তার মানে কি এটা কি ফাইল, এটা একটা পিএইচপি ফাইল। এটা কি নরমাল এইচটিএমএল? এটা নরমাল এইচটিএমএল না। তো একটা যখনই গুগলের ওয়েব সার্ভার, গুগলের ওয়েব সার্ভার, এটা কি টাইপের সার্ভার, ওয়েব সার্ভার। আমরা কি টাইপের রিকোয়েস্ট পাঠাইছি, google.com লিখে একটা ওয়েব রিকোয়েস্ট পাঠাইছি, এইচটিটিপি রিকোয়েস্ট। আপনারা খালি কিন্তু google.com লেখা যায় না, সাথে যায় যে প্রোটোকলটাও, এইচটিটিপি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো আমরা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল দিয়ে একটা রিকোয়েস্ট পাঠাইছিলাম গুগলের কাছে। গুগলের ভিতরে একটা ওয়েব সার্ভার চলতেছে গুগলের সার্ভারে, ওই ওয়েব সার্ভারের পোর্ট 80-তে 80 নম্বর পোর্টে গিয়ে কে হিট করলো ওই রিকোয়েস্টটা, তখন ওই রিকোয়েস্টের রেসপন্স হিসাবে রিসোর্সটা যদি অ্যাভেলেবেল থাকে, গুগল ওইটাকে রেসপন্স আকারে ইন্টারনেটের মাধ্যমে পাঠিয়ে দিল ক্লায়েন্টের ব্রাউজারে। ঠিক আছে, একদম সাদা মাথার কথা আর কি, কোনো ঘোর প্যাচ নাই, এর কাছে চাইছে এ দিয়ে দিছে, ব্যাপারটা এরকম। কিন্তু যদি এমন হইতো এটা একটা লগ ইন সাইট, জিমেইল, যে লগ ইন করে তথ্যটা নিতে হবে, লগ ইনের ইনফরমেশনটা কোথায় আছে, ডাটাবেজে। তারপর পিএইচপি কোডগুলা একটা আছে, এটা তাহলে test.php না দিয়ে login.php দেই। login.php দিলাম, তার মানে গুগলে সে লগ ইন করতে চাচ্ছে, এটা আপনারা কল্পনা করে নেন। সাথে কি পাঠাইছে, ইউজার নেম আর
পাসওয়ার্ড সে নিয়ে গেছে, ইউজার নেম আর পাসওয়ার্ড নিয়ে গেছে। যাওয়ার পর গুগলের মধ্যে গুগল দেখলো যে আমার এটা তো একটা নর্মাল ফাইল না, এটা একটা পিএইচপি ফাইল। তার মানে পিএইচপি রান করে ইঞ্জিন আমার কাছে কি আছে বলেন তো? একটা ওয়েব সার্ভারে পিএইচপি রান করে কোন ইঞ্জিনটা? অ্যাপাচি তো ওয়েব সার্ভার, অ্যাপাচি হচ্ছে ওয়েব সার্ভার না, এখানে এটার নাম হচ্ছে জেন্ড ইঞ্জিন। এই কথাটা মাথায় সেট করে ফেলেন। জেন্ড, পিএইচপি রান করে জেন্ড, জেন্ড ইঞ্জিন, ঠিক আছে? এটাই মোস্ট পপুলার। রিসেন্টলি ফেসবুক আরেকটা নতুন পিএইচপি ইন্টারপ্রেটার তৈরি করছে নিজস্ব, হিপ হপ ভার্চুয়াল মেশিন। এতদিন ধরে জনপ্রিয় ছিল পিএইচপি ওয়ান, মানে সবচেয়ে বেস্ট, এখনো এটা জনপ্রিয় দেন, বাট ফেসবুক তার নিজের কাজের জন্য আরেকটা নতুন ইঞ্জিন পিএইচপি ইঞ্জিন তৈরি করছে, সেটার নাম হচ্ছে হিপ হপ ভার্চুয়াল মেশিন। ভিএম, ঠিক আছে? তার মানে জেন্ট, এটা ইন্টারভিউর জন্য আপনারা মনে রাখেন, বলে রাখলাম আর কি। বাট আমরা জেন্ট জানবো, আমরা তো আর ফেসবুক কেন্দ্রিক না, আমরা হচ্ছে গ্লোবাল পিএইচপি ডেভেলপার। আমরা চিন্তা করব কোনটা গ্লোবালি স্ট্যান্ডার্ড। ফেসবুক তার কোম্পানি চালানোর জন্য আরেকটা নতুন পিএইচপির ইঞ্জিন বাইর করছে, সেটার নাম হচ্ছে হিপ হপ ভার্চুয়াল মেশিন, জানা থাকলো আপনাদের। আর আমরা কাজ করতেছি কি নিয়ে? জেন্ড ইঞ্জিন নিয়ে। আমাদের অ্যাপাচির ভিতর থাকবে জেন্ড। যদি বলে যে একটা কোড, পিএইচপি কোড একটা ওয়েব সার্ভারে রান হচ্ছে, অ্যাপাচি ওয়েব সার্ভারে, কে রান করতেছে? তখন উত্তরটা কি হবে? ওয়েব সার্ভার নাকি জেন্ড ইঞ্জিন? জেন্ড ইঞ্জিন, রাইট। তো যখন গুগল দেখলো যে ফাইলটা নর্মাল ফাইল না, সে একটা পিএইচপি ফাইল, পিএইচপি ফাইলের দায়িত্ব কার কাছে দিবে? যে জেন্ড ইঞ্জিনের কাছে দিবে। তখন জেন্ড ইঞ্জিন সেকশনে সে পাঠিয়ে দিল। এখানে মনে করেন গুগল সার্ভারের ভিতর জেন্ড, অ্যাপাচি ওদের ওয়েব সার্ভারের ভিতর জেন্ড আছে, জেন্ড ইঞ্জিনকে দায়িত্ব দিল। জেন্ড ইঞ্জিন চিন্তা করলো যে আমার এই কাজটাতে তো ডাটাবেজের সাহায্য লাগবে। জেন্ড ইঞ্জিন তখন আবার ডাটাবেজের সাহায্য নিল, ডিবি, ঠিক আছে? জেন্ড ইঞ্জিন তার প্রয়োজনে, তার কোডিং এর চাহিদা অনুযায়ী, কোডিং এ যদি ডাটাবেজের কোনো কোড লেখা থাকে যে অমুক ডাটাবেজ থেকে অমুক ডাটাটা নাও, যেহেতু এটা লগইন ইনফরমেশন, অবশ্যই ডাটাবেজের ইউজারকে চেক করতে হবে না যে ইউজারটা আমার ডাটাবেজে এক্সিস্ট করে কিনা। তো সে জেন ইঞ্জিন কি করবে? তখন ডাটাবেজের কাছে আবার রিকোয়েস্ট পাঠাবে, ডাটাবেজ আবার ওকে একটা তথ্য তৈরি করে রেসপন্স দিবে। সব ওই রিকোয়েস্ট আর রেসপন্সের খেলা, কিন্তু যে একে আবার রেসপন্স দিল, এ রিকোয়েস্ট করলো, আবার জেন ইঞ্জিন তখন এর ডাটাবেস থেকে তথ্যটাকে নিয়ে এটাকে ম্যানিপুলেট করলো, গোছাইলো ইউজারকে দেওয়ার জন্য। গোছানোর পর কাকে দিল? ওই ইন্টারনেটের মাধ্যমে ব্রাউজারকে দিয়ে দিল। এভাবে গিয়ে আপনারা মানে ডাটাবেস এবং পিএইচপি প্রসেসটা টোটাল হয়, হাউ ওয়েব ওয়ার্কস, এইভাবে কাজ করে। এখন আপনাদের ফেসবুকে একটা 1 ঘন্টার হাউ ওয়েব ওয়ার্কস এর উপর 1 ঘন্টার একটা ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে, আমি কালকে রাতে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ক্লাসে যদি, আমি তো বললাম, তারপরে যদি কারোর কাছে মনে হয় যে না, আমি আরেকবার শুনলে আমার জন্য ভালো হবে, 1 ঘন্টা টাইম স্পেন্ড করে ওটা শুনে নেবেন। আর এছাড়াও একটা ডকুমেন্ট ফাইলেও দেওয়া হয়েছে। অনেকে আছে 1 ঘন্টা টাইম স্পেন্ড করার মতো সময় নেই, তারা ইয়ে করতে পারেন, তাদের জন্য বলি, হাউ ওয়েব ওয়ার্কস এর একটা ডকুমেন্ট ফাইলও দেওয়া হয়েছে। এই যে দেখেন, দেখছেন? ও আচ্ছা আচ্ছা, সরি সরি, আচ্ছা এটা এটা অবশ্য ইউজ হয়নি। থ্যাংক ইউ, আমি খেয়াল করি না তো, এসি চলতেছে না, হ্যাঁ, এই কারণে আরো। আচ্ছা আমি দেখাই, হাউ ওয়েব ওয়ার্কস এর উপর একটা ছোট্ট বাংলায় একটা হালকা টিউটোরিয়াল দেওয়া আছে এই ডকুমেন্ট ফাইলটার মধ্যে।
মনে করেন এই যে যেই কথাগুলো বললাম এখানে একটু একটু হিজিবিজি হয়ে গেছে, আপনারা তো ক্লাস নোট এখানে বুঝাতে কনসেন্ট্রেট করছেন, বাট ইয়ে করতে পারেন নাই, তাই তাদের জন্য এখানে একটু গোছায় চিত্রটা দেওয়া হয়েছে। ঠিক আছে, এই দেখেন হাউ এভার, এখানে এই চিত্রগুলাই, এখানে তো আমি বোঝানোর সুবিধার্থে অনেক কথা বলছি তাই একটু হিজিবিজি হয়ে গেছে। হ্যাঁ, এখানে একটু কম কথায় আর একটু গোছানো আকারে দেওয়া আছে, আপনারা বাসায় গিয়ে আরেকবার করবেন, তাহলে জীবনেও আর ভুলার ব্যাপার নাই, আর এগুলো মুখস্থের ব্যাপার না, এটা হচ্ছে কনসেপচুয়াল ব্যাপার, যে হ্যাঁ আচ্ছা এইভাবে এইভাবে হচ্ছে, আচ্ছা আচ্ছা এখান থেকে পড়তে মন চাইতে হলে এইভাবে এইভাবে যেতে হয়, এটা মানে একবার মুখস্থ কিছু না। তো এই রিসোর্সটা আপনাদের ইয়েতে অলরেডি আছে। হ্যাঁ, কোথায় আছে? গ্রুপে। আবার একটা ভিডিও আছে হাউ ওয়ে ওয়ার্কস। তো এখানে এটা 1 ঘন্টার একটা ভিডিও, আপনাদের কাছে হয়তো একটু টাইম কনজিউমিং মনে হইতে পারে। তো এটা না করে আপনারা যদি ভিডিওটা থেকে সাহায্য নিতে চান, তাহলে আমি সাজেস্ট করব লাস্ট 10 মিনিটস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য যে ইঞ্জিনটা প্রয়োজন সেই ইঞ্জিন। আচ্ছা, এখানে ডিটেল মানে এই কথাগুলা আবার বলা আছে, ভালো কোয়ালিটি সাউন্ড দিয়ে রেকর্ড করা আছে। হ্যাঁ, তো আপনারা বাসায় গিয়ে লাস্ট 10 মিনিটস, প্রথম যদি 40 মিনিটস আপনাদের জন্য একটু লেন্দি মনে হয়, লাস্ট 10 মিনিটসে আপনারা সামারিটা পেয়ে যাবেন। হাউ ওয়ে ওয়ার্ক, এটা নিয়ে এত গুরুত্ব কেন দিচ্ছি, কারণ আপনাদের ওই একই কথা, বস হবেন পিএইচপিতে অথচ জানবেন না হাউ ওয়ে ওয়ার্ক, তাহলে তো হবে না। ইন্টারভিউতে আপনাদের এগুলারই টুকটাক কোশ্চেন করবে, তারপর হ্যাঁ জব প্লেসমেন্টের ক্ষেত্রে এগুলা কিছু কোশ্চেন আসবে, ওখানে আপনাকে বসে একটা প্রজেক্ট করতে দেওয়ার সময় নেই, তাই না? এই জিনিসগুলো আপনাদের একদম মানে দক্ষতা ঠোঁটের আগায় থাকতে হবে জিনিসগুলা। তো সময় থাকলে পুরোটাই দেখবেন, আর সময় যদি না থাকে লাস্ট 10 মিনিটস দেখবেন। দ্যাট মিনস 44 মিনিট থেকে 54 মিনিট দেখলেন, মানে শেষ পর্যন্ত। ওকে, তাইলে মোটামুটি হাউ ওয়েব ওয়ার্কস আমরা কি কভার করতে পারছি? আচ্ছা, এবার আমরা একটা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম করি। অনেক থিওরি পড়া হয়েছে, মানে একটু অনেক কাছে কোড করতে মজা পাই, মানে কোড ছাড়া মোটামুটি বোরিং লাগে থিওরি করতে। তাদের জন্য এখন মানে আসল সময়, জাস্ট আমরা পিএইচপি স্ট্রং ব্যবহার করে হ্যালো ওয়ার্ল্ড টাইপের একটা প্রোগ্রাম করব। মুস্তফা রাকিব আপনি, তারপর শামিমা আপনি, আচ্ছা আরমান চৌধুরী, আচ্ছা তারপর শানুতু শানুত, সাফায়াত রাব্বি, শুভ শুভ আপনি, শেষ চিঠি, আচ্ছা মোহাম্মদ সাইফুল ইসলাম, আচ্ছা এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে পিএইচপি স্ট্রম সবাই ওপেন করব। আচ্ছা আমি আগে আমারটা তো ওপেন করা ছিল, তো আগে ক্লোজ করে দেই। সবার গিট ল্যাবে অ্যাকাউন্ট হয়েছে? গিট ল্যাবে ওকে, তাহলে এখন সবাই যেটা করবেন, সবার এখানে এই আইকনটা, এই লিঙ্কটা হয়তো নাও থাকতে পারে। পিএইচপি স্ট্রম আছে? যদি না থাকে কোনো সমস্যা নাই, কি করবেন, সার্চে যাবেন, সার্চে গিয়ে পিএইচপি লেখেন, দেখেন জেট ব্রেইনস পিএইচপি স্ট্রম,
চলে আসছে। আচ্ছা লেখা কি দেখা যাচ্ছে ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা সবাই পিএইচপি স্ট্রমটা ওপেন করলাম। আচ্ছা, এগুলোর রিসোর্স তো অলরেডি আছে আপনাদের, ওটা দরকার নেই। বোর্ডের এই জিনিসটা আমরা একটু বুঝতে পারি তাহলে। আচ্ছা, আগের যাদের যদি কোনো প্রজেক্ট খোলা থাকে ওটা ক্লোজ করে দেন। কিভাবে? পিএইচপি স্ট্রম খোলার পর যদি দেখেন এরকম আগের কোনো প্রোগ্রাম অলরেডি লোড হচ্ছে, তাহলে ফাইলে গিয়ে ক্লোজ প্রজেক্ট, ফাইলে গিয়ে ক্লোজ প্রজেক্ট করলাম আমরা। তারপর আমরা করব যেটা, ক্রিয়েট নিউ প্রজেক্ট। ক্রিয়েট নিউ প্রজেক্ট। সবাই কি এতটুকু আছেন? সবাই যদি এতটুকু থাকেন তাহলে আমি নেক্সট কথাটা হচ্ছে প্রজেক্ট নেমটা কি হবে। আমাদের প্রতি ক্লাসের জন্য সেম ইনস্ট্রাকশন। এক্সেপশনাল কেসে আমি বলে দিব যে যেদিন অন্য রকম হবে সেটা আমি বলে দিব, বাট প্রতিদিনের ক্লাসের জন্য মনে রাখবেন প্রজেক্ট নেম হবে আপনার নাম, আন্ডারস্কোর আপনার এসিআইপি আইডি, আন্ডারস্কোর আপনার সেশন, এটা হচ্ছে কত নম্বর সেশন? সেশন 1। আর তারপর লাস্টে হবে আপনার ব্যাচ, ব্যাচ 45 না? এইটা হচ্ছে প্রজেক্ট নেম প্রত্যেক ক্লাসের জন্য। তবে এই 1টা সেশন 2 এর ক্ষেত্রে কি 1ই হবে? 2 হবে, এটা কমন কথা। তো এখন আপনাদের নাম দিয়ে আপনারা এটা প্রজেক্ট নেমটা এইভাবে করেন। আমার ক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে, আমি লিখব ট্রেনার আন্ডারস্কোর সেশন 1 B45। আর তারপর আসতেছি লোকেশন। সবার প্রজেক্ট নেমটা যখন লেখা হয়ে যাবে তখন আমাকে বলবেন অনেকে আছেন হয়তো টুকটাক আগে থেকে কিছু কোর্স করে আসছেন, তাদের কাছে মনে হতে পারে এগুলো তো আমি টুকটাক জিনিস জানি, এগুলা অ্যাকচুয়ালি আমরা বললাম তো আমাদের দুই একজন সুপারস্টার দরকার নাই, আমাদের দরকার আমরা সবাইকে নিয়ে একটা এভারেজ লেভেলে নিয়ে যাব, যাতে আমরা পরবর্তী অ্যাডভান্স পিএইচপি কোর্সগুলো করতে পারবো বা নিজেরা নিজেরা শিখতে পারবো। এটাই। আচ্ছা, লোকেশনের পর আমি লোকেশনটা বলি কি হবে। প্রজেক্ট নেম সবাই দিতে পারছেন? আচ্ছা, লোকেশনটা হবে সি। সিতে আপনাদের আপনাদের এই যে পিএইচপি স্ট্রম তো হচ্ছে কি একটা এডিটর, হ্যাঁ, আইডি। তো এখন ওয়েব সার্ভারটা রান করবে কোথায়? ওয়েব সার্ভারটা হতে হবে অ্যাপাচি, তার মধ্যে পিএইচপি থাকতে হবে, জেন ইঞ্জিন থাকতে হবে। তো এগুলো আলাদা আলাদা ইনস্টল করে একটা ভেজাল। তো এখন এই ভেজালটাকে কমানোর জন্য ওয়ান স্টপ শপিং মানে টাইপের একটা জিনিস করা হয়েছে, যে একটা প্যাকেজ টুল যেটার মধ্যে সবগুলো আছে, সেটার নাম হচ্ছে জ্যাম্প। বাসায় গিয়ে ইনস্টল করে নেবেন, এই পিসিগুলোতে অলরেডি ইনস্টল করা আছে, নামটা লিখে নেন, জ্যাম্প।
এখন আমরা যেহেতু পিএইচপি রান করব, পিএইচপি কোড রান করব, আমাদের কি পিএইচপি নরমাল এইচটিএমএল এর মতো, নাকি একে রান করতে জেন ইন্টারপ্রেটার লাগবে, অ্যাপাচি একটা ওয়েব সার্ভার লাগবে, তাই না? সুতরাং ওই সবগুলো আছে, একটা প্যাকেজের নাম হচ্ছে জ্যাম। আমরা ওই জ্যামটা অলরেডি ইনস্টল করা আছে এই কম্পিউটারগুলোতে, তাই আমরা কি করছি, জ্যামটাকে আগে ইনস্টল করে নিব, ইনস্টল না মানে অন করে নিব, স্টার্ট করে নিব। জ্যাম জ্যাম লিখলাম, আর জ্যাম কন্ট্রোল প্যানেল, জ্যাম কন্ট্রোল প্যানেলে দেখেন এটা নর্মালি থাকবে স্টপ মোডে। তো স্টার্ট বাটনটা চাপ দিলে কি অ্যাপাচিটা স্টার্ট হবে। আমাদের ওয়েব সার্ভারের নাম কি, অ্যাপাচি। এখানে দেখেন মাইএসকিউএলও আছে জ্যাম্পের মধ্যে, ডাটাবেসও আছে, তারপর ওয়েব সার্ভারও আছে, অন্যান্য টুকটাক জিনিসপত্র আছে। তো আমাদের এখানে দুইটা জিনিস গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে কি অ্যাপাচি, আরেকটা হচ্ছে ডাটাবেসের জন্য লাগবে মাইএসকিউএল। আপাতত আমরা কোডে, যেহেতু আজকের হ্যালো ওয়ার্ল্ড টাইপের কোড, মানে বেসিক কোড, আজকে আমাদের ডাটাবেস পার্টটা লাগবে না। আজকে আমরা স্টার্ট করব কাকে, শুধু অ্যাপাচিকে। অ্যাপাচিকে স্টার্ট করলাম। এখন আমাদের অ্যাপাচি পোর্ট 80 রেডি, ঠিক আছে? এখন আমাদের এই যে প্রজেক্টটা আমরা করব, এই প্রজেক্টটা হইতে হবে কোথায় জানেন? ওই জ্যাম্পের মধ্যে htdocs নামে একটা ফোল্ডার আছে। জ্যাম্পের মধ্যে সি ড্রাইভে জ্যাম্পে আমরা অ্যাপাচিকে জ্যাম্পকে ইনস্টল করছি। দেখেন একটু খেয়াল করে, জ্যাম্প সবাই দেখতে পাচ্ছেন? জ্যাম্প, এই জ্যাম্পের ভিতর htdocs নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারের ভিতর আপনাদের প্রজেক্টটা থাকতে হবে, ঠিক আছে? সুতরাং আমরা যখন পিএইচপি স্ট্রমে আমাদের প্রজেক্টের লোকেশন সেট করব, তখন মেক শিওর দ্যাট মানে আপনাদের এই লোকেশনটা সি ড্রাইভে, আমরা একদম শুরু থেকে যাই, সি ড্রাইভে জ্যাম ফোল্ডারের ভিতর, তারপর htdocs এর ভিতর আছে কিনা। htdocsটা ক্লিয়ার করে যখন এক্সপ্যান্ড করবেন, তারপর এটাকে ওকে করে দিলেন। দ্যাট মিনস লোকেশনটা দাঁড়াবে সি জ্যাম htdocs, তার আন্ডারে প্রজেক্ট নেমটা আসবে। প্রজেক্ট নেমটা তো আপনি উপরে যা টাইপ করছেন ওটাই কপি হয়ে গেছে না? হ্যাঁ। সুতরাং আমরা এতটুকুই আমাদের ঠিক আছে। তার মানে আমাদের ওয়েব সার্ভার আছে যেখানে, সেটা রুটের মধ্যেই আমাদের প্রজেক্টটা গিয়ে সেভ হবে। সুতরাং আমরা এখানে ওকে করতে পারি। সবাই ওকে করেন। প্রজেক্টের নেমটা হবে এটা আপনাদের। দেখেন এই জিনিসগুলো মেনটেন করেন, আদারওয়াইজ সমস্যা হবে। আপনারা কোন ব্যাচের, এই কথাটাও আমাকে জানতে হবে। আপনাদের ইভালুয়েশন করতে গেলে এগুলো লাগবে। এগুলো আবার আমরা গিটের মধ্যে আপ করব। গিট কি মোটামুটি তো একটা ক্লাস থেকে ধারণা পাইছেন। আজকে আমরা ওই গিটে আমাদের এই ছোট্ট একটা প্রজেক্ট করব। এই প্রজেক্টটাকে আমরা গিটে উঠাই দিব, আবার গিট থেকে নামাই দেখবো। মানে মোটামুটি এক্সপেরিমেন্ট করবো গিট নিয়ে, ঠিক আছে? আর কালকে থেকে হয়ে যাবে এটা আমাদের ডে টু ডে লাইফ কাজ। এসে যেমন সাইন করেন এই টাইপের একটা কাজ। আসেন, আমাদের ওয়েব সার্ভার রেডি আছে, আমাদের প্রজেক্টের উইন্ডো খোলা, এমটি প্রজেক্ট। এখন আমরা একটা নিউ ফাইল তৈরি করব। নিউতে গেলাম, ফাইলে গিয়ে নিউতে যাওয়ার পর আমরা পিএইচপি ফাইল, আরেকটু আবার করব, ফাইলে গেলাম, নিউতে গেলাম, সবাই যাচ্ছেন? তারপর পিএইচপি ফাইল সিলেক্ট করলাম। তখন আমাকে একটা ডায়লগ বক্স আসলো যেখানে জিজ্ঞেস করছে যে ফাইল নেমটা কি কি দিব। তখন আমি দিলাম যে হ্যালো আন্ডারস্কোর ওয়ার্ল্ড। আর ডট পিএইচপি লেখার দরকার নাই, কারণ নিচে তো ফাইল এক্সটেনশন কি বলা আছে না? হ্যাঁ, পিএইচপি বলা আছে, তাই আর লেখার দরকার নাই। ওকে দিয়ে দিলাম। আপনারা কি সবাই এই অবস্থায় আছেন? ওকে দিব? আচ্ছা, ওকে দিলাম। তখন দেখা গেল একটা ফাইল জেনারেট হয়েছে, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো আন্ডারস্কোর ওয়ার্ল্ড ডট পিএইচপি, যেটার ভিতর কিছু নাই আপাতত, তাই না? খালি এই কমেন্টটাকে আমরা চাইলে রাখতে পারি, নাইলে ডিলিট করে দিতে পারি। এখন আসতেছি, এই জিনিসটা কি? পিএইচপি, এই যে চিহ্নর মধ্যে কোশ্চেন মার্ক দিয়ে পিএইচপি, এটা কি? এটা হচ্ছে ট্যাগ, রাইট? এটাকে বলে ওপেনিং ট্যাগ, ঠিক আছে? পিএইচপির ওপেনিং ট্যাগ। আর এটাকে শেষ করতে হয় কিভাবে? উল্টা ভাবে, কোশ্চেন মার্ক দিয়ে এটা। আবার শেষে আর পিএইচপি লেখার দরকার নেই, বাট শুরুটা ওইভাবে লিখতে হবে। এখন কথা হচ্ছে এটা কেন, এটা কেন?
আমার তো এটা পিএইচপি ফাইল, এটা আমি জানি, আমার ফাইলের এক্সটেনশন তো ডট পিএইচপি। এখানে আবার আলাদা করে ট্যাগ দেওয়ার দরকারটা কি? কি মনে করেন আপনারা? কোনো সাজেশন আছে? কেন, কি হইতে পারে কারণ? হুম? না, আমার কথাটা বুঝছেন আপনারা? আমার কথা হচ্ছে এটা তো একটা পিএইচপি ফাইল। কি নাম এই ফাইলটার? hello_world.php। এখানেই তো বলে দেওয়া হচ্ছে এটা একটা পিএইচপি ফাইল। এখানে আবার পিএইচপি ট্যাগ দিয়ে এই কোডকে আবার আলাদা করার দরকারটা কি? দরকারটা হচ্ছে এই, আমাদের পিএইচপি ফাইল এটা হইলেও এখানে আমাদের কোনো কোনো জায়গায় এসটিএমএল ইউজ করার দরকার হবে, মানে বুটস্ট্র্যাপ সহ এসটিএমএল ইউজ করার দরকার হবে, কোনো কোনো জায়গায় আবার পিএইচপি কোড লাগবে। এই যে এসটিএমএল আর পিএইচপি মিলাই কোড করার পাওয়ারটা, এই পাওয়ারটা আমরা পেতে গেলে আমাদের পিএইচপি কোডকে আলাদা করে চেনাইতে হবে জেন ইঞ্জিনকে, যে বলতে হবে এখান থেকে এতটুকু হচ্ছে তোমার কাজ আর বাকিটা এসটিএমএল এর কাজ। ঠিক আছে? আচ্ছা, তেমনি আমি এখন বলি কথার কথা, লাস্টের এই ক্লোজিং, যদি একটা কথা খেয়াল রাখবেন, যদি আপনার স্ক্রিপ্টের মধ্যে পিওর ইয়ে কোড হয়, কি কোড হয়, পিএইচপি কোড হয়, এখানে কোনো এইচটিএমএল না থাকে বা আদার কোড না থাকে, তাহলে আপনারা লাস্টের এই এন্ড ব্রেসেস এন্ডিং ট্যাগটা না দিলেও হবে। যদি এটা একটা কথাটা মনে থাকবে, যদি এটা একটা পিওর কি কোড হয়, পিএইচপি কোড হয়, কোনো এইচটিএমএল বা অন্য কোড থাকবে না, সেক্ষেত্রে লাস্টের এন্ডটা না দিলেও হবে, না দেওয়াই ভালো। আর যদি এমন হয় যে না এখানে আমার পিএইচপি ছাড়া অন্য একটা স্ক্রিপ্ট আছে, তাইলে আমাকে অবশ্যই ক্লোজিং ট্যাগটা ইউজ করতে হবে। ঠিক আছে? ব্যাপারটা এরকম। আমরা আমাদের প্রথম প্রোগ্রামটা করি, ইকো হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, হ্যালো ওয়ার্ল্ড ব্যাচ 30B45। এখন আমাদের ওয়েব সার্ভার ইয়ে আছে না, রেডি আছে না? ওয়েব সার্ভার তো স্টার্টেড। আর পিএইচপি স্ট্রমের একটা মজার জিনিস হলো একে বা প্রোগ্রাম ফাইল থেকে সেভ করতে হয় না, এক একটা ক্যারেক্টার লিখবেন বা কাটবেন, অটো সেভ হয়ে যাবে, প্রতিটা স্টেট সে সেভ করে পিএইচপি স্ট্রম। সুতরাং এটাকে সেভ করার দরকার নেই, এটা সেভ হয়ে গেছে অটো। এখন আমরা যখন এটাকে রান করব, রান করার জন্য কি করতে হবে? মাউসটাকে একটু নাড়েন, এখানে দেখেন একটা কি আছে, ব্রাউজারের একটা লিস্ট আছে না, এখানের মধ্যে ক্রোমে ক্লিক করলাম। আমার ক্রোমের প্রতি দুর্বলতা আছে। ক্রোমের প্রতি দুর্বলতা কেন? ক্রোমের প্রতি দুর্বলতা এই কারণে, ওয়ার্ল্ডের 72% লোক ক্রোম ইউজ করে, এছাড়া আর কিছু না। মানে এছাড়া যদি ফায়ারফক্সের 72% ইউজ করতে, আমি ফায়ারফক্স ইউজ করতাম। আমি টার্গেট করবো আমার বিশাল অডিয়েন্সকে। বিশাল অডিয়েন্স যদি আমি ধরতে পারি, 72% ভিজিটর যদি আমি ধরতে পারি, তাহলেই তো আমার বিজনেস ডান, তাই না? তো আমার অ্যাপ্লিকেশনটা গুগল ক্রোমে চলতেছে কিনা এটা আমার কাছে ইম্পর্টেন্ট। তো আমি গুগল ক্রোমটাকে চুজ করলাম। প্রথমে বলতেছে এই 502 ব্যাড গেটওয়ে। এটা কিছুই না, এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটার কারণ হচ্ছে পিএইচপি স্ট্রমের একটা নিজস্ব ওয়েব সার্ভার আছে। পিএইচপি স্ট্রমের একটা নিজস্ব ওয়েব সার্ভার আছে, কিন্তু আমরা ওটাকে ইউজ করব না। আমরা ইউজ করব কাকে? অ্যাপাচিকে, যেটা আছে জ্যাম্পের মধ্যে, আমরা যাকে স্টার্ট করে রাখছি। সুতরাং পিএইচপি স্ট্রমের ওই পোর্ট 63342 এইটাকে আমরা ইউজ করব না, এই পোর্টটাকে আমরা কেটে দিব কোলন সহ। কথা বুঝে গেছে? আমরা পিএইচপি স্ট্রমের ডিফল্ট যে ওয়েব সার্ভার আছে তাকে তো ইউজ করতেছি না। আমাদের প্রজেক্টটা আমরা রাখছি কোথায়? আমরা রাখছি জ্যাম্পে, আমাদের অ্যাপাচির মধ্যে রাখছি। পিএইচপি স্ট্রমের লোকাল ইয়ে ওয়েব সার্ভারের মধ্যে রাখি নাই। সুতরাং আমাদের লোকাল ওয়েব সার্ভারের নাম হচ্ছে লোকাল হোস্ট। লোকাল হোস্টের আন্ডারে আছে আমাদের প্রজেক্টটা, রাইট? তাই আমরা ওই পোর্টটাকে ডিলিট করে দিয়ে এন্টার দিলাম। এখন বলছে হ্যালো ওয়ার্ল্ড B45। ঠিক আছে? দ্যাট মিনস আল্লাহর রহমতে আপনারা সাকসেসফুলি একদম একটা প্রোগ্রাম কমপ্লিট করলেন। সবার আসছে মোটামুটি? আচ্ছা, এখন কিছু সময় আমাদের শুরুর দিকে নষ্ট হয়েছিল, হ্যাঁ, ইন্ট্রোডাক্টরি ক্লাস, রুলস এন্ড রেগুলেশন, যার কারণে এই একটু আপনাদেরকে নামাজের সময়টা, তো আপনারা নামাজের জন্য কতটুকু সময় লাগতে পারে? আচ্ছা, একটা নিয়ে শেষ করে দিই। আচ্ছা, 15 মিনিট সময় নেই, হ্যাঁ, আমি সেটা হচ্ছে গিট। এখন তো আমরা একটা প্রজেক্ট করলাম, সেটা এক লাইনের একটা কোড হোক, আমরা তো করছি নাকি?
এক লাইনের কোড হোক আর 100 মিলিয়ন 1000 লাইনের কোড হোক বা 1 লক্ষ লাইনের কোড হোক, গিটের আমাদের প্রজেক্ট রাখার নিয়ম সেম। ঠিক আছে, আমরা এখন গিটে, আমরা সবাই গিটে অ্যাকাউন্ট খুলছি না, ওই গিটে চলে যাব। গিটে চলে যান, গিটে চলে গিয়ে প্রজেক্টসে যান, প্রজেক্টসে যান গিটে। না এটা প্রোফাইল না, এটা প্রজেক্টস। আর এসএসএইচ এটা দিবেন, যে এসএসএইচ এর যে ইয়েটা আসে সেটা দিবেন ডোন্ট শো এগেইন, এটা দরকার নাই। হ্যাঁ, এখন আপনারা একটা নতুন প্রজেক্ট খোলার চেষ্টা করেন, নিউ প্রজেক্ট। এটা ইয়ের মধ্যেই আছে, আচ্ছা অসুবিধা নেই। আমরা ইয়ে গিট ল্যাবের এই এই যে নিউ প্রজেক্ট, ঠিক আছে, নিউ প্রজেক্ট, এই লোগোটার মধ্যে চাপ দিবেন। লোগোটার মধ্যে চাপ দিলে এখানে একটা ইয়ে আসবে। এখানে আমার অনেকগুলো প্রজেক্ট আছে, ঠিক আছে, এগুলা না, আপনারা জাস্ট এই নিউ প্রজেক্টে, আপনাদের ক্ষেত্রে তো ব্ল্যাঙ্ক তাই না, আপনারা দিবেন নিউ প্রজেক্ট। নিউ প্রজেক্টে দেওয়ার পর একটু ইয়ে করেন, এরকম একটা উইন্ডো এসছে আপনাদের, আসলে আপনারা কিন্তু গিটল্যাব এগুলার পাসওয়ার্ড যে যা যা দিচ্ছেন এগুলো আপনাদের রেকর্ড রাখেন, কারণ প্রত্যেকদিন ক্লাসে এসে কিন্তু এগুলো করা যাবে না। আচ্ছা, এখন আমাদের প্রজেক্টের নাম কি দিব? এই নামের কাছাকাছি দিব, বলেন। আমারটার ক্ষেত্রে হবে সেশন 1B45, আপনাদের ক্ষেত্রে হবে নাম আন্ডারস্কোর এসিআইপি আইডি, ওই নামে একটা প্রজেক্ট খুলেন। এইখানে খুলতেছেন আবার ওইখানে একটা প্রজেক্ট খুলছেন, পার্থক্যগুলো বুঝতেছেন? দুইটা কি, দুইটা দুই জিনিস। আচ্ছা আগে খুলেন তারপর বলতেছি। পিএইচপি স্ট্রমে এইভাবে প্রজেক্ট নাম দিয়ে ফাইল খুলছেন না, প্রজেক্ট খুলছেন না, এখানে আবার ক্লাউড গিটল্যাবে দিয়েও কেন কাজটা করতে হচ্ছে, এটা আপনাদের প্রশ্ন আসতে পারে, আমি এটার উত্তর দিব। আপনারা একটু কাইন্ডলি নিয়ম অনুযায়ী, আপনাদের ফরম্যাট অনুযায়ী গিটল্যাবে ফাইল নেমটা, প্রজেক্ট নেমটা কমপ্লিট করেন। কমপ্লিট করার পর রেডি। আচ্ছা আমি, আচ্ছা এখানে সবার প্রাইভেট আছে তাই না, অ্যাক্সেস পলিসি ভিজিবিলিটিটা প্রাইভেট আছে না। আপনারা একটু প্রথম দিকে একটু ইনিশিয়াল স্টেজ তো, এখন তো আর আপনারা মিলিয়ন ডলারের কোড করতেছেন না, চুরি হলে চুরি হওয়ার ভয় নাই আপনাদের কোড, পাবলিক দিয়ে দেন। হ্যাঁ আপাতত পাবলিক দিয়ে দেন, ঠিক আছে। আর্লি স্টেজে বলেন, এখানে প্রাইভেটটা হ্যাঁ ভালো শিখুন। আপনি যদি কাউকে মেম্বার করেন সেই শুধু দেখতে পারবে, এছাড়া কেউ দেখতে পারবে না। হ্যাঁ ওদের ক্ষেত্রে সিকিউর প্রাইভেট রাখলে, কিন্তু বড় বড় যারা তারা দেখবেন অনেক কোড ছেড়ে দেয় ইচ্ছে করে। হ্যাঁ পাবলিকলি ছেড়ে দেয় না, দেখেন না, নাহলে আপনি দেখেন কেমনে অনেক প্রজেক্ট গিটল্যাব থেকে নামান না, গিটহাব থেকে নামান না, ছেড়ে দেয়। কিন্তু ফেসবুক টেসবুক এইসবের মতো মানে অ্যাপ্লিকেশন তো আর পুরো ছেড়ে দেওয়া হবে না। আচ্ছা, তো এখন আমি পাবলিক মোডে রেখে ক্রিয়েট করলাম, পাবলিক মোডে রেখে ক্রিয়েট করলাম, আমারটা ক্রিয়েট হইলো, আপনাদেরটা হয়েছে দেখেন। আচ্ছা এটা এটা এতটুকু হওয়ার পর আমাকে একটু জানান, হয়ে গেছে? হ্যাঁ আচ্ছা, এখন আপনাদের কোশ্চেন আসতে পারে, স্যার
আমরা একটা প্রজেক্ট তৈরি করলাম পিএইচপি স্ট্রমে, আবার এখানে এসে আবার গিট ল্যাবে প্রজেক্ট তৈরি করতেছি, এতবার কেন? ব্যাপারটা হচ্ছে এখানে আপনি প্রজেক্ট তৈরি করছেন কি আপনার ঘর আপনি সাজাইছেন, ব্যাপারটা এইভাবে চিন্তা করেন। আপনার ঘরে জিনিসপত্র ফার্নিচার কিনছেন, সোফা কিনছেন, কিনছেন ইত্যাদি করে একটা প্রজেক্ট বানাইছেন। এখন এই প্রজেক্টটা রাখার জন্য আপনার একটা জায়গা দরকার। কোথায় রাখার জন্য? ক্লাউডে রাখার জন্য। একটা হতে পারে আপনি অফিস, এটা হচ্ছে আপনার অফিস, আপনি বাসায় যাবেন, বাসায় গিয়ে আবার আপনার তথ্যটাকে নামানোর দরকার হবে, আপডেট করবেন, ওটা আবার রাখবেন, আবার অফিসে এসে ওটা আরো কিছু আপডেট করতে হবে, সেকেন্ড আপডেটটা আবার সার্ভারে রাখবেন, আবার বাসায় গিয়ে থার্ড আপডেটটা করবেন। এইভাবে করে একটা ভার্সন কন্ট্রোল করে একটা ব্যাকআপ রাখা হবে, ঠিক আছে? রিপোজিটরি, ক্লাউড রিপোজিটরি বলে এটাকে। তো আমরা লোকাল যে কাজটা করলাম, লোকালি আমরা একটা প্রজেক্ট তৈরি করছি, এটা একটা নরমাল ফোল্ডার আছে, এটা এখনো গিট রিপোজিটরি হয়নি, আমরা বানাইনি, আমরা বানানো শিখবো লোকালি কিভাবে বানাইতে হয়, ঠিক আছে? আর আমরা কি করছি, আমরা বলছি ঠিক আছে আমাদের প্রজেক্ট তো রেডি আছে, এখন আমরা প্রজেক্টটাকে কোথায় রাখবো সেটা আমরা ডিফাইন করে দিব হচ্ছে গিট ল্যাবে রাখবো, আমরা ঠিক করেছি। এবং গিট ল্যাবে একটা প্রজেক্ট নেম দিয়ে আমরা রিলেটেড প্রজেক্ট নেম দিয়ে আমরা একটা স্পেসকে অ্যালোকেট করলাম, সেই স্পেসের লোকেশনটা হচ্ছে এটা। গিটল্যাব আপনাকে দিয়ে দিল, এই যে দেখেন একটা লোকেশন দেখতে পাচ্ছেন, এই লোকেশনটা গিটল্যাব আপনার এই প্রজেক্টের জন্য অ্যালোকেট করে দিছে ফ্রি, ঠিক আছে? বলতেছে এই এই হচ্ছে আপনার লোকেশন, এই লোকেশনে আপনার ওই টোটাল সেশন 1 প্রজেক্টটা রাখতে পারেন, ঠিক আছে? এখন তো গিটল্যাব হচ্ছে কি ক্লাউড রিপোজিটরি, রিপোজিটরিটাকে অনেকটা ফোল্ডারের মতো চিন্তা করতে পারেন, স্টোরেজ হিসাবে চিন্তা করতে পারেন, ঠিক আছে? নামটা একটু দাঁত ভাঙা হলেও তার কাজ কিন্তু ওই টাইপেরই, হ্যাঁ, রিপোজিটরি। এখন ক্লাউড, এটা ক্লাউডে। আর লোকালি আমাদের আছে কোথায় জিনিসটা? htdocs এর ভিতর, রাইট? তাহলে এখন আমরা লোকালটাকে রেডি করি, আমাদের কোন বাসায় শিফট হবে ওইটা রেডি। মনে করেন ক্লাউড জিনিসটাকে চাঁদের দেশ ধরলাম, আর আমরা চিটাগং থেকে একটা জিনিস চাঁদের দেশে পাঠাবো, আবার ঢাকা হোক আমেরিকা হোক যেখান থেকেই হোক আমরা ওই চাঁদ তো সব জায়গা থেকে ভিজিবল, ওখান থেকে আমরা নামাই নিব দরকার মতো, আবার আপডেট করবো, আবার চাঁদে উঠে রাখবো, আবার চাঁদ থেকে নামাই নিব, এরকম একটা ক্লাউড, একটা মেঘ, ঠিক আছে? তো এখন আমাদের ক্লাউডের বাসাটা রেডি, খালি পড়ে আছে, ওখানে কিছু রাখতে হবে। কি রাখতে হবে? আমাদের এই প্রজেক্টটা রাখার জন্য আমরা জায়গাটা অ্যালোকেট করলাম, অ্যালোকেট করে এবার আমাদের যে প্রজেক্ট এরিয়া ওইখানে আমরা চলে যাই। সেটা হচ্ছে আপনাদের কথা অনুযায়ী আপনারাই বললেন প্রজেক্টটা আছে কোথায়? সি ড্রাইভের মধ্যে, জ্যাম্পের ভিতর, htdocs-এ, ওখানে চলে গেলাম। এখানে দেখতেছি ট্রেনার সেশন 1 B45, আর আপনারা দেখতেছেন আপনাদের ইয়ে প্রজেক্টটা, তাই না? আপনাদের প্রজেক্টটা হচ্ছে আপনাদের নাম আন্ডারস্কোর ACIP সেশন 1 B45, তাই না? তো ওই প্রজেক্টের মধ্যে আপনারা ঢুকেন, প্রজেক্টের মধ্যে ঢুকার পর আপনারা একটা, এখানে মনে করেন একটা ফাইল আছে, কল্পনা করেন এখানে 100 ফাইল আছে, থাকুক, অসুবিধা নেই, আমরা একটা ফাইল দিয়ে যা হবে 100টা ফাইলে ঢুকলে তাই হবে। তো এখন আমরা এইটাকে, এটা একটা নর্মাল ফোল্ডার আছে না, এটা তো একটা নর্মাল ফোল্ডার, দেখ আমাদের কি বানাইতে হবে? গিট রিপোজিটরি বানাইতে হবে, গিট ফোল্ডার বানাইতে হবে। তো এটা বানানোর জন্য আমাদের ব্যাশ কমান্ড প্রয়োগ করতে হবে, ব্যাশ কমান্ড। হ্যাঁ, ব্যাশ কমান্ডটা কি? এই ফোল্ডারের ভিতর আমরা ঢুকলাম, আমাদের এই লোকাল পিসির মধ্যে আমাদের গিট নামে একটা ইনস্টলার, মানে একটা টুল ইনস্টল করা আছে, যেটা যার কারণে আমরা এখানে রাইট বাটন ক্লিক করতেই খালি জায়গায় আমরা একটা, দেখেন দুইটা মেনু দেখতে পাচ্ছি, একটা হচ্ছে গিট GUI আর একটা হচ্ছে গিট ব্যাশ হিয়ার। আমরা ওই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা ইউজ করব না, আমরা সহজ টাইপের কিছুকে নিব না, আমরা প্রফেশনাল জিনিসে কাজ করব, কমান্ড লাইনে কাজ করব, ঠিক আছে? আমরা গ্রাফিক্যাল ওই যে মাউস টিপে টিপে কাজ করা এগুলা এই লেভেলে কাজ করব, আমরা করব কি ব্যাশ কমান্ড ইউজ করে কাজ করব। সুতরাং আমাদের একটা ব্যাশ কমান্ডের জন্য একটা উইন্ডো আসলো, সবার এসছে? এখন নিজেকে প্রশ্ন করেন, আমাদের এই লোকাল প্রজেক্টটা এটা কি এর আগে কোনো, এটা কি গিট আকারে আছে?
নাই। ফর দ্য ফার্স্ট টাইম তাকে আমি গিট রিপোজিটরি বানাচ্ছি, তাই না? সুতরাং ফর দ্য ফার্স্ট টাইম হইলে আপনারা একে ইনিট করে নিতে হবে, ইনিশিয়ালাইজ করে নিতে হবে। কমান্ডটা হচ্ছে, একটু কাগজে নোট ডাউন করেন। প্রথমে ফর দ্য ফার্স্ট টাইম কোনো প্রজেক্টকে যখন আপনি গিট রিপোজিটরি বানাবেন, তখন তাকে গিট হিসেবে ইনিশিয়ালাইজ করে নিতে হবে। গিট স্পেস ইনিট, ইনিট INIT, দেখা যাচ্ছে না লেখা? git space init, কমান্ডটা এটা। আমরা এখানে এসছি কোথা থেকে সবাই বুঝতে পারছেন? প্রজেক্ট উইন্ডোর ভিতর ঢুকে রাইট বাটন ক্লিক করে ব্যাশ কমান্ডে গেছি। হ্যাঁ, তারপর এন্টার দিলাম। আচ্ছা, প্রথমে আমরা এন্টার দেওয়ার আগে একটু খেয়াল করি, এখানে কি কোন দুইটা আইটেম আছে না অনলি? আর যখনই আমি এখানে এন্টার দিব, গিট ইনিট করলাম, তখন দেখেন এখানে কয়টা আইটেম? তিনটা আইটেম হয়ে গেছে না? এটা এখন গিট রিপোজিটরি হয়ে গেছে। গিট রিপোজিটরি হয়েছে, কিন্তু ফাইলগুলোকে গিটের মধ্যে ট্র্যাকিংয়ে আনা হয় নাই, এখনো ট্র্যাকিংয়ে আনা হয় নাই। বলতেছি যে হ্যাঁ, আমার এই ফোল্ডারটা নর্মাল ফোল্ডার না, এই ফোল্ডারটা হচ্ছে ট্র্যাকিং ফোল্ডার। এর মধ্যে অনেকগুলো গোয়েন্দা আছে যে প্রতিটা চেঞ্জ ট্র্যাক করতেছে। বলেন, না এখানে না, ফাইলের উপর খালি জায়গা, ফাইলের উপর ক্লিক করবেন না, খালি জায়গায় রাইট বাটন ক্লিক করলে তখন গিটের মেনুটা আসবে, ফাইলের উপর না। ঠিক আছে? তো গিট ইনিট করার পর আমাদের এটা একটা গিট রিপোজিটরি হইলো। এখন অল্প কথায় মানে জিনিসটা করি। হ্যাঁ, এখন সবগুলো, এটা গিট তো আমরা বললাম এই ফোল্ডারটা গিট ফোল্ডার, কিন্তু ফাইলগুলোকে আমরা ট্র্যাকিং এর মধ্যে আনার জন্য আমাদের আরেকটা কমান্ড প্রয়োগ করতে হবে। সেটা হচ্ছে গিট 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 অ্যাড স্টার। ঠিক আছে? গিট অ্যাড স্পেস স্টার মানে হচ্ছে গিটের মধ্যে অ্যাড করো, স্টার মানে হচ্ছে সমস্ত ফাইল, মানে ওয়াইল্ড কার্ড। স্টার মানে হচ্ছে এখানে ওয়াইল্ড কার্ড, ওয়াইল্ড কার্ড মানে হচ্ছে সমস্ত ফাইল এবং ফোল্ডার যা পাও সবগুলোকে আমরা রিপোজিটরি ট্র্যাকিং এর আন্ডারে নিয়ে আসবো। ঠিক আছে? বাট হচ্ছে প্র্যাকটিক্যালি করছেন। হ্যাঁ, আমি যখন গিট অ্যাড লিখে কমান্ড দিলাম, ওটা নিল। আপনাদেরটা নিচ্ছে কিনা দেখেন, নিয়েছে। ওকে, এখন আমাদের ট্র্যাকিং এর মধ্যে আসলো ফাইলগুলা। এখন আমাদের, আমরা চাঁদের দেশে পাঠাবো, স্পেস শুট করাইতে হবে না? একে এ তো রেডি হয়েছে, এখন তাকে একটা স্পেস শুট জ্যাকেট পরায় তাকে রকেটে তুলতে হবে। তো তোলার জন্য ওই যে একটা র্যাপিং করতে হবে, এই র্যাপিংটা করা, একটা এক দেশ থেকে আরেক দেশে পাঠাবো, তাকে র্যাপিং করা, বা এই র্যাপিংটা করবো আমরা কি আকারে? কমিট আকারে। কমিট মানে আমি, ব্যাপারটা হচ্ছে আমরা একজন আরেকজনকে একটা কমিটমেন্ট দিই। আজকে একটা কমিটমেন্ট দিলাম, কালকে আরেকটা কমিটমেন্ট দিলাম, পরশুদিন আরেকটা কমিটমেন্ট দিলাম, একই প্রজেক্টের আন্ডারে বিভিন্ন কমিটমেন্ট দিচ্ছি। আমি আজকে আপনাকে বলতেছি আমি আপনার প্রজেক্টে এই কাজটা করে দিব, কালকে বলতেছি এই কাজটাও করব, বা এই কাজটা করছি। এই যে এক একটা কমিটমেন্ট, এই কমিটমেন্ট ওয়াইজ আমরা কি করব? তাকে প্যাকেট করে পাঠাবো কোথায়? ক্লাউডে। সে ওই প্যাকেট ওয়াইজ ওভাবে কমিট ওয়াইজ, প্যাকেট বলতে এখানে কমিট বুঝাচ্ছি, প্যাকেট ওয়াইজ স্তর বাই স্তর সেভ হয়ে থাকবে। যখন যে প্যাকেটটা দরকার আমার, কথার কথা আমার দরকার হচ্ছে এত নম্বর কমিটটা তো আমার দরকার ছিল, লেটেস্ট যে কাজগুলো হচ্ছে সেগুলো ভুল হয়েছে, আমি ফেরত যেতে চাই, তখন আমি ওই প্রিভিয়াস কমিট নিয়ে টান দিব। প্রিভিয়াস কমিটকে ডাউনলোড করে প্রিভিয়াস কমিট থেকে আবার ডেভেলপমেন্ট শুরু করি, যেটা আমাদের দরকার ভার্সন কন্ট্রোলের জন্য। তো ভার্সনগুলোকে আমরা কমিট ওয়াইজ সেভ করব। ফাইলগুলোকে ট্র্যাকিং এর আন্ডারে আনলাম। কোন কোন ফাইল ট্র্যাক হয়েছে এটা দেখার জন্য আরেকটা এডিশনাল কমান্ড আছে, এটা আপনাদের অত বেশি কাজে আসবে না। তারপরে দেখেন গিট স্ট্যাটাস, দেখেন এখানে একটা ফাইল সবুজ কালারের, গিট স্ট্যাটাস। কালো স্ক্রিন, একটু কালো স্ক্রিন দেখে অনেকের মুখও কালো হয়ে গেছে, বুঝতে পারতেছি, বাট এটা ভয় পাওয়ার কিছু নাই, এটা কয়েকদিন পর ডাল ভাত লাগবে।
হ্যালো ওয়ার্ল্ড একটা ফাইল ছিল না, ওই হ্যালো ওয়ার্ল্ড একটা ফাইল ছিল, তাকে গ্রিন মানে হচ্ছে সে এটাকে ট্র্যাকিং এর আন্ডারে নিয়ে আসছে। ঠিক আছে, আমি একটু ক্লিয়ার করে দেই, কারণ এমনিতেই কালো উইন্ডো ভয় পায় সবাই। আচ্ছা, এখন আমরা কি করব, গিট অ্যাড এর পর গিট কমিট করব। কমান্ডটা হচ্ছে গিট কমিট এম ড্যাশ এম স্পেস একটা মেসেজ। ড্যাশ এম মানে হচ্ছে এই কমিটটার সাথে আমি একটা মেসেজও পাঠাইতে চাই। আমি যে স্তর বাই স্তর কমিট রাখবো, আমার প্রতিটা কমিটকে আমি চিনবো কিভাবে? আমি যদি কমেন্ট না রাখি বুঝতে পারবো? আমি দিলাম যে এই প্রজেক্টে আমার এখন যে আপলোডটা করতেছি, এই আপলোডের মধ্যে এই ফাংশনালিটি যোগ করা হয়েছে, এই কথাটা লিখে আমি কমেন্ট দিয়ে যদি পাঠাই, তাহলে আমি বুঝতে পারবো না, কমেন্টটা পড়ে আমি বুঝতে পারবো যে এই কমেন্টের ভিতরে এই ফাংশনালিটি আছে। তারপর ওটাকে আরো ডেভেলপ করলাম, আরো ডেভেলপ করে আরেকটা কমেন্ট দিলাম যে এইটার মধ্যে ওগুলো তো আছেই, প্লাস এটা যোগ হয়েছে, এটা দিয়ে আরেকটা সেকেন্ড কমিট করলাম। কমিট এম ডাবল কোটার মধ্যে লিখে দিই, দিস ইজ মাই ফার্স্ট কমিট, দিস ইজ মাই ফার্স্ট কমেন্ট। এনি কমেন্ট এখানে বসতে পারে, এটা কোনো ফিক্স ধরা বাঁধা কিছু না, এটা একটা কমেন্ট। আপনার কমেন্টটাকে আপনি কেন চিনতে পারেন? লিখেছেন, এবার এন্টার দিলাম, কমিট রেডি, কমিট হয়ে গেছে। এখন কমিট তো হইলো, যাওয়ার জন্য সে প্রস্তুত, কিন্তু কোথায় যাবে এটা কি তাকে জানানো হয়েছে? গিটল্যাবের সাথে লোকাল রিপোজিটরির কি কোনো নেগোসিয়েশন হয়েছে এখন পর্যন্ত? কোথায় যাবে সে তো জানে না, তাদের দেশের কিভাবে যেতে হয় বা কোন অ্যাড্রেসের তাদের দেশ, এটা তাকে তথ্যটা কোথায় দেওয়া আছে জানেন? এটা গিটল্যাবে যে আপনারা প্রজেক্টটা খুলছেন, নিচে দিয়ে দেখেন ইনস্ট্রাকশন দিয়ে দিছে, বলতেছে এই গিটের রিমোট রিপোজিটরির অ্যাড্রেসটা অ্যাড করার জন্য আপনারা বাসায় যারা প্রথমবারের জন্য গিট ইনস্টল করবেন, তারা ডেস্কটপে গিয়ে এই দুইটা লাইন এক্সিকিউট করায় নেবেন প্রথমবার বাসাতে। এই পিসিতে অলরেডি হয়ে গেছে, মানে এই দুইটা লাইন দিছে না, গ্লোবাল সেটআপের দুইটা লাইন ডেস্কটপ থেকে, ডেস্কটপের মধ্যে রাইট বাটন ক্লিক করে ব্যাশ উইন্ডোটা আনবেন, আনার পর গ্লোবাল থেকে ওই দুইটা কমান্ডকে একের পর এক রান করবেন, মনে থাকবে? হ্যাঁ, ব্যাশ কমান্ডটা কিভাবে আনবেন? রাইট বাটন ক্লিক করবেন ডেস্কটপে, ব্যাশ, হ্যাঁ না আপনি তো, আপনাকে তো সফটওয়্যার দিয়ে দেওয়া হবে, সফটওয়্যার দিয়ে দেওয়া হবে বা আপনি ডাউনলোড করে নেবেন, আমি নাম দিয়ে দিব। তো গিট নামে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, টুল গিট নামে একটা টুল লোকালি আপনার পিসিতে ইনস্টল করতে হবে, এমনি আসবে না। এমনি কিভাবে আসবে? পিএইচপি স্ট্রম ইনস্টল করতে হবে। এই টোটাল সবগুলো জিনিস একটা কম্পিউটারের মধ্যে দেওয়া আছে, ওখান থেকে আপনারা সবাই তিনটা কম্পিউটারে, এই 3 লাইনে 3টা কম্পিউটারে দেওয়া আছে, পেন ড্রাইভে করে নিয়ে যাবেন। আচ্ছা, তো এখন ওই প্রথমটা বাদ দেই, হ্যাঁ, বাসায় গিয়ে সেটআপের ওই প্রথম 2 লাইনটা করে নেবেন। কোত্থেকে? ডেস্কটপ থেকে ব্যাশ কমান্ড আনবেন, এনে এই প্রথমটা এবং দ্বিতীয়টা এক্সিকিউট করাই নেবেন। কিন্তু আমাদের এখানে তো অলরেডি ডান, তাই না? এখন আমরা কি করব? হ্যাঁ, কিসে? হ্যাঁ, তাহলে আপনি ডেস্কটপে গিয়ে কাজটা করে ফেলেন, আপনার সাথে করা হয়নি, কথা বুঝছেন? এরকম না হলে এরকম ফ্যাটাল এরর দিবে। ফর দা ফার্স্ট টাইম যখন কোনো পিসিতে গিট ইনস্টল করবেন, তখন ওই প্রথম 2টা লাইন আমি আবার দেখাই দেই। মনে করেন গিট ইনস্টল করছেন, তখন তো আপনি গিট সাকসেসফুলি ইনস্টল হলে কি হবে? রাইট বাটন চাপ দিলে এরকম 2টা মেনু পাবেন না? 2টা মেনু পাবেন, তখন ডেস্কটপে গিয়ে রাইট বাটন ক্লিক করে ব্যাশ উইন্ডোটা খুলবেন। খোলার পর এবার গিট ওই প্রজেক্টে যাবেন, প্রজেক্টে গিয়ে আপনাদের এই যে প্রথম 2টা লাইন আমি আবার করি, এই যে একটা লাইন কপি করলাম, তারপর ডেস্কটপের ব্যাশে গেলাম, ডেস্কটপের ব্যাশে গিয়ে পেস্ট করলাম। পেস্ট কেমনি করবো? রাইট বাটন দিয়ে পেস্ট করলাম, এটা অলরেডি হয়ে গেল। তারপর দ্বিতীয় লাইনটা কপি করব, তারপর চলে যাব আবার ওই ডেস্কটপের ব্যাশে গিয়ে পেস্ট করব, তারপর আবার দিব, এই কাজ শেষ। এবার গিয়ে আপনার ওই সমস্যাটা আর হবে না। এটা হচ্ছে ফর দা ফার্স্ট টাইম গ্লোবাল সেটিং।
আপনি কে, আপনার পরিচয় জানতে চাচ্ছে সে, আপনার নাম এবং আপনার ইমেল অ্যাড্রেস, ওটা ওই ওই ফরম্যাটেই ওখান থেকে জাস্ট নিয়ে কপি পেস্ট করে দিয়ে দিবেন। হ্যাঁ, তারপরে ডেস্কটপের ব্যাসটা কেটে দেন, ডেস্কটপের ব্যাসের দরকার নেই এখন আমাদেরকে। আমরা কমিট পর্যন্ত করে রাখছি না, কমিট করে রাখছি, তো এখন আমাদের দরকার হচ্ছে কি এটাকে পাঠানো, চাঁদের দেশে যে পাঠাবো ক্লাউডে, হোয়াট ইজ দ্যাট ইজ কল কি গিটল্যাব। আমাদের এখানে চাঁদের দেশটা হচ্ছে গিটল্যাব ক্লাউডটা, তাই না? এই জন্য গিটের রিমোটটার অ্যাড্রেসটা অ্যাড করার কমান্ডটাও এখানে দেওয়া আছে, আপনাদের মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট নিচে দিয়ে দেখেন গিট রিমোট অ্যাড অরিজিন, তারপরে একটা লিঙ্ক করা আছে না, এটাকে কপি করেন। কমিটের পর নেক্সট কাজ হবে এই লাইনটাকে গিট রিমোট অ্যাড অরিজিনটাকে এটার মধ্যে রান করানো। এই যে দেখেন গিট রিমোট অ্যাড অরিজিন, তারপর ওইভাবে দিয়ে লিঙ্কটা। ওকে, এখন কি দিব? আপনাদের এসছে সবার এদুর? ওকে, ডান। তার মানে কি সে এখন চিনতে পারলো তার ঠিকানা, ডেস্টিনেশন কোথায়, তাকে চেনাইলেন যে এই প্রজেক্টটা যে যাবে, আমার এই প্যাকেটটা যে যাবে কোথায় যাবে, গিট রিমোট অ্যাড অরিজিন দিয়ে আমি রিমোট অ্যাড্রেসটাকে চেনালাম। চেনানোর পর এবার কাজ শেষ, এবার হচ্ছে কি খালি পুশ করেন তাকে, লিখেন গিট পুশ, গিট পুশ অরিজিন মাস্টার, গিট স্পেস পুশ স্পেস অরিজিন স্পেস মাস্টার। বোরিং লাগছে কারো? হ্যাঁ, আসলে একটু মজা নিয়ে করতে পারলে এই ক্লাস ঘন্টার পর ঘন্টা করানো যায়, আমি পারি, অন্তত আমার কাছে ভালো লাগে, কিন্তু মানে লিমিটেশন আছে কিছু। রেকর্ডিং টোটালি আপলোড করা হবে না, আপনারা এখান থেকে নিয়ে নিতে হবে পেন ড্রাইভে, কারণ এত ভারী জিনিস আপলোড করার মতো স্পিড আমার বাসার নাই। তো আমার আছে 1 Mbps লাইন, তাও অনেক কষ্ট হয়, মাঝে মাঝে ছুটে যায়। তো যেটা করতে হবে এখানে একটা পিসিতে দিয়ে দেওয়া হবে, আপনারা নিয়ে যাবেন আর কি। হ্যাঁ, কিছু হ্যাঁ, গিট পুশ অরিজিন মাস্টার দিয়ে এন্টার দেন, এন্টার দিয়ে গিট পুশ অরিজিন মাস্টার যখন দিয়ে এন্টার দিলেন তখন কি হবে বলেন? হ্যাঁ, হ্যাঁ, গিটল্যাবের ইউজার নেম দিবেন আর পাসওয়ার্ড দিবেন, আমারটাতে সেভ করা আছে। এরর আচ্ছা দেখছি, এখানে ইউজার নেমটা দেন গিটল্যাবের, ইমেল অ্যাড্রেস না, ইউজার নেম কি এলো? আচ্ছা, যে কয়েকজনের এরর আসছে ডেস্কটপে, এটা কেটে দেন, ডেস্কটপের কাছে এখন নিতে যাবেন, আবার ওইখানে আসলে নিতে যেতে হবে। হ্যাঁ, এই 2-4টা পিসিতে গিটের প্রবলেম আছে, সকালে দেখতে সেই অবস্থা হয়েছে, 4-5 জন পারে নাই, আজকে দেখুন 5 জন পারে না, বা এরকম এই ইয়েতে 5টা কম্পিউটারে গিট ইনস্টলের প্রবলেম আছে। হ্যাঁ, লগইন করতে হচ্ছে না, এই 100% জানতো ঠিক আছে। যাদের হয় নাই তাদের বাসা থেকে কি হবে বা এখানে অন্য কিছু একটা হবে, এটা আমরা দেখবো কোন কোন পিসি হয় নাই, একটু মার্ক করে রাখতে হবে। হ্যাঁ, আমরা সফটওয়্যার এখানে একটা পিসিতে দেওয়া আছে, আমি জানাবো। ব্যাকআপগুলা এই পিসিতে আছে, কোন ফোল্ডারে আছে? ডেস্কটপে, ডেস্কটপে ই ড্রাইভে, হ্যাঁ ই ড্রাইভে আছে। সবাই এই 3টা পিসিতে, এই লাইনের লোক যারা স্টুডেন্ট আছেন এই লাইনের, তারা এখানে ই ড্রাইভের থেকে ওই সফটওয়্যারের ফোল্ডারটা ব্যাকআপ নিয়ে নেবেন, ঠিক আছে? এখনই জিপ করা আছে পিএসপি সফটওয়্যার, পিএইচপি সফটওয়্যার নাম দিয়ে জিপ করা আছে। জি, এই কম্পিউটার আর এটা
তো স্যার একটু বললো রাতে নিতে, মানে রাতে ওদেরকে ফেসবুক গ্রুপে দিয়ে দিব। আপনি তো অ্যাপ্রুভ করে দিচ্ছেন সবাইকে। হ্যাঁ বাসায় গিয়ে স্যার ওইটাই বললেন। হ্যাঁ রাতে দিয়ে আসবেন। আপনি ওই একটু কাইন্ডলি এই জিনিসটা 24 আওয়ার টাইম দিয়ে দেন তাহলে, মানে ইয়েটা। আচ্ছা তাহলে আনলিমিটেড। হ্যাঁ আচ্ছা আচ্ছা ওইটা ভালো, ওটা ভালো। হ্যাঁ সেটাই সেটাই। ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি এই পোস্ট তো বাসায় গিয়ে দিব এখন, ওদের ক্লাসের একটু হ্যাঁ বাসায় গিয়ে দিব। আচ্ছা হ্যাঁ দুধের গরুয়া কি? আচ্ছা দুধের গরুয়া আছেন? দুধের গরুয়া আছেন, হ্যাঁ কেন বলুন? আচ্ছা 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 আপনি কি দুইটা প্রোডাক্ট পারচেস করছেন? শুধু একটা করুন, শুধু একটা PHP 7, আবার হ্যাঁ নতুন করে PHP 7টা শুধু পারচেস করুন, এই কারণে আপনার কাছে আছে। আচ্ছা ওকে থ্যাংক ইউ। ওকে আচ্ছা, তো এখন আমরা তো দেখা গেল 2-4-5 জনের পিসিতে ঝামেলা আছে দিতে, আমি জানি সকালে বেশি সেই সমস্যাটা হচ্ছে। মোস্ট অফ দেমের হয়ে গেছে না? হ্যাঁ আন্টি আপনার হয় নাই? আচ্ছা কি সমস্যা? ওই সেম সমস্যা যে এটা তো ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে না? আপনার ইউজার নেম দেন গিটের, ওদের যত টাইম আউট হয়ে গেছে। আচ্ছা এখানে এখন দেন তাড়াতাড়ি দেন। যা যা দিয়েছিলেন ওই দিয়েছিলেন, ওইগুলো ছিল ক্যাপটপ ক্যাপটপ দেখে নেন। জি এরর কি বলতে এটা এই এররটা এক্সট্রা, মানে দুইটা পাঁচটা পিসিতে এই সমস্যাটা আছে। তোমার সকালে হচ্ছে গিটল্যাবের ইউজার নেমটা দেওয়ার পর জিনিসটা হয়ে যাচ্ছে তাই না? আপ হয়ে গেল। এখন ডাউনলোড করার কমান্ড হচ্ছে কি জানেন? এটা তো ডাউনলোড করার জন্য কমান্ডটা আপনি মনে করেন এটা তো গিটে আপনি আপ করে দিলেন, গিটে আপ হয়ে গেছে, এখন এটাকে নামাইতে হবে না বাসায় গিয়ে? বাসায় গিয়ে নামানোর জন্য কমান্ড হচ্ছে গিট, একটু লিখে নেন গিট ক্লোন, গিট ক্লোন স্পেস ওই যে গিটল্যাবের আপনার লিংকটা আছে CLONE, গিট স্পেস ক্লোন। হ্যাঁ HTTP দিয়ে যে লিংকটা git স্পেস ক্লোন স্পেস ওই গিটল্যাবের যে ওই প্রজেক্টের লিংকটা, ওই লিংকটা পেস্ট করবেন, তারপর এন্টার দিবেন। এন্টার দিলে দেখা যাবে ওই যেই বাসার পিসির htdocs এ গিয়ে রাইট বাটন ক্লিক করে কাজটা করবেন না, তখন বাসার পিসির htdocs এ ওই ফোল্ডারটা ডাউনলোড হয়ে যাবে। প্রথমবার শুধু ক্লোন করবেন, পরের বার ওই প্রজেক্ট আর ক্লোন করবেন না। পরের বার যদি কোনো আপডেট ক্লাসরুমে করেন ওই প্রজেক্টে, তখন যদি আপডেটটা নামায় নিতে চান তখন করতে হবে ফুল, খালি ক্লোনের জায়গায় তখন পড়ে যাবে ফুল। শুধুমাত্র প্রথমবার যখন আপনার কম্পিউটারে ওই প্রজেক্টের কোনো অস্তিত্ব নাই তখন শুধুমাত্র ক্লোন কমান্ডটা ইউজ হবে। আচ্ছা আমি একটু দেখাই। আচ্ছা আমি বলি, মনে করি এটা আমার বাসার পিসি, আচ্ছা মনে করি এটা আমার বাসার পিসি, হোম পিসি htdocs ফোল্ডার, হ্যাঁ হোম পিসি htdocs ফোল্ডার, এটার উপর রাইট বাটন ক্লিক করলাম খালি জায়গায় বাসার পিসির htdocs ফোল্ডারে, তারপর ব্যাশ কমান্ডে গেলাম, এখানে লিখবো যেহেতু আমার ওই প্রজেক্টের অস্তিত্ব নাই এখন, git clone, বলেন কি হবে? অ্যাড্রেসটা হবে যে আমার এইটার অ্যাড্রেসটা কই পাবো? এই যে অ্যাড্রেসটা, এই যে HTTP দিয়ে একটা অ্যাড্রেস আছে না, এই বাটনটাতে ক্লিক করলে এটা ক্লিপবোর্ডের ইয়েটা কপি হয়ে যাবে। হ্যাঁ বাটনটাতে ক্লিক করলাম আর কপি হয়ে গেল। কপি হওয়ার পর আমি আবার ব্যাশ কমান্ডে ফেরত আসলাম, আসার পর গিট ক্লোনের এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর বলতেছে ক্লোনিং ইনটু ট্রেনার সেশন 1B45। হ্যাঁ 100% ডান।
দেখেন আপনারা চেক করে হয়েছে কিনা বাসার পিসিতে দেখেন B44 তো হচ্ছে সকালের ব্যাচের, আপনাদের হচ্ছে 45, এটা একটু আগে নেমে গেল, এবং এখানে আপনারা যে আপডেটটা করছেন ওইটা আছে। তো আজকে ক্লাস আর লেনদি না করে আপনারা অনেক ধৈর্য নিয়ে প্রথম ক্লাসে যে এইভাবে অ্যাটেন্টিভলি ছিলেন, মানে আপনার ক্রেডিট বাসায় সব কিছু আপনাদেরই পাওনা। তো আশা করি প্রত্যেকটা ক্লাসে এইভাবে কোঅপারেট করবেন। আর যাদের সমস্যা হচ্ছে আজকে যে পিসিতে কি ইনস্টল করতে হবে, এই তিনটা কম্পিউটারে দেওয়া আছে। তারপর আর সেকেন্ডটা গিট পুল পরের বার। থ্যাংক ইউ সো মাচ। গিট পুলের কমান্ডটা অবশ্যই, গিট পুলের কমান্ডটা হচ্ছে ক্লোনের জায়গায় খালি পুল বসবে, আর কিছুই না। এসটিটিপি লিংকটা তো অবশ্যই থাকবে, প্রত্যেকে পুল করবেন এটা বলবেন না, গিট পুল ওটা দিবেন। হ্যাঁ আচ্ছা এক মিনিট, আচ্ছা একটু আচ্ছা, আপনাদের সবার ক্লাস যখন শেষ হয়ে যাবে আপনারা ইউপিএস আর কম্পিউটারটা শাট ডাউন করে যাবেন যার যার পিসি, ঠিক আছে? এটা যেহেতু আজকে আর কোনো ক্লাস নাই, এটা আপনাদের রেসপন্সিবিলিটি, প্রত্যেকে পিসি শাট ডাউন করবেন আর ইউপিএসটা কাইন্ডলি বন্ধ করে দিবেন। আচ্ছা আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আচ্ছা গিট পুলেটটা একটু দেখেন একটু পুলেটটা দেখি আমরা। গিট পুলেটটা বোধহয় আমার একটু তাড়াহুড়ায় বলতে ভুল হয়েছে নাকি, একটু দেখেন। মনে করেন এইখানে আমি আবার পুল করতে চাই কাকে, এখানে অলরেডি তো এটা একটা গিট ইয়ে আছে, হ্যাঁ এটাকে এখন পুল করতে চাই, আবার সেকেন্ড টাইম তো আর পুল হবে না, সেকেন্ড টাইম হবে কি গিট, সেকেন্ড টাইম তো ক্লোন হবে না, পুল হবে। গিট পুল অরিজিন মাস্টার হইতে পারে, ইয়েটা হবে না, না না লিঙ্কটা হবে না, গিট পুল অরিজিন মাস্টার, কারণ লিঙ্কটা তো অলরেডি সে জানেই। গিট পুল দিয়ে হ্যাঁ বলতেছে অলরেডি আপ টু ডেট, এটার কমান্ডটা হবে গিট পুল গিট স্পেস পুল স্পেস অরিজিন মাস্টার, অরিজিন স্পেস মাস্টার সবাইকে। আচ্ছা আমি আরেকটা টিউটোরিয়াল আপনাদেরকে ইয়েতে দিয়ে দিব, ঠিক আছে? গ্রুপে আজকে গিয়ে গিটের উপর আপনাদেরকে একটা টিউটোরিয়াল দিয়ে দিব, যেমন হাউ এ ওয়ার্কস এর উপর একটা দিয়ে দিয়েছি না অলরেডি, গিটের উপর গিট ব্যবহারের উপর একটা টিউটোরিয়াল দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা তাহলে গিট পুল নিয়ে একটু কনফিউশন ছিল, গিট পুল তারপর হবে অরিজিন মাস্টার, গিট না অরিজিন মাস্টার, গিট পুল অরিজিন মাস্টার যেমন দিছিলেন ওইভাবে কমান্ড হবে গিট পুল অরিজিন মাস্টার, কারণ পুল করার সময় তো আমাদের অলরেডি প্রজেক্টর জানা আছে জানে, আর তার নতুন করে জানানোর দরকার নেই, এটাই গিট পুল অরিজিন মাস্টার। কাইন্ডলি মানে এই আজকের ক্লাসে এই যে জটিল কোনো পার্ট নিয়ে আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নাই, এগুলা প্রত্যেকদিন করতে করতে আপনারা দেখেন এবার ভুল করেও সঠিক করবেন, যেটা আমি শুরুতে বলছি, মানে এমন একটা অবস্থা হয়ে যাবে ভাব খাওয়ার মতো। আজকে রাতে হয়তো আপনাদেরকে অ্যাসেসমেন্টের জন্য একটা ইয়ে দেওয়া হবে, হ্যাঁ আপনারা যারা সাকসেসফুলি ইয়ে করতে পারছেন, pondit.com এ PhD7 এর কোর্সটা এনরোল করতে পারছেন, তাদেরকে একটা অ্যাসেসমেন্ট ওখানে ঢুকে দিতে হবে, এই ব্যাপারে একটা নোটিশ হয়তো দেওয়া হবে রাতে। হ্যাঁ হ্যাঁ অ্যাসেসমেন্টটা pondit.com এ লগইন করে ঢুকবেন, ঢোকার পর ওই যে কোর্সটা আপনারা পারচেজ করছেন সেই কোর্সে, যেমন কথার কথা আমি একটু দেখাই দিই অ্যাসেসমেন্টটা কিভাবে দিতে হবে। আপনি pondit.com এ ঢুকলেন, এই দেখেন আপনার সাপোজ আমি দেখাচ্ছি আমার একটা ইয়ে দিয়ে টেস্ট অ্যাকাউন্ট দিয়ে আমি দেখাচ্ছি, একটু দেখেন অ্যাসেসমেন্টটা কিভাবে ইয়ে পেতে হবে, এটা নিয়ে নিলে অনেকে একটু ঝামেলায় পড়তে পারেন। দুর্জয় বড়ুয়া কি ওই কাজটা করছিলেন?
হ্যাঁ, নতুন করে PHP 7 পারচেজ করছেন? আচ্ছা। কারণ ঢাকাতে ওই যে এগুলা আবার সবার জন্য না, তো এটা আবার দুইটা পারচেজ করা যাবে না, এগুলো পেইড কোর্স অ্যাকচুয়ালি, শুধুমাত্র আপনাদের এসএপি স্টুডেন্টদের জন্য এটা ফ্রি দেওয়া হচ্ছে। সুতরাং আবার PHP 7 কোর্সটা আপনাদের জন্য ফ্রি, আপনাদের জন্য অন্যান্য কোর্সগুলো হয়তো ফ্রি না, ব্যাপারটা এরকম। লারাভেলের কোর্স ওগুলো আবার পেইড। তো আপনারা এই যে আপনারা যদি দেখা গেল একটা পেইড কোর্স ওখানেও অ্যাড টু কার্ড দিলেন, কিন্তু সেক্ষেত্রে হবে না ওইটা। তবে এই কোর্সটার ভ্যালু অনেক, এই কোর্সটার ভ্যালু ওই যে শুরুতে তো আমরা বললামই আপনাদের, শুরুর দিকে ওই ব্যাচ থেকে বলা হয়েছে আপনাদের মানে টাকা দিয়ে করতে গেলে এটা 20,000 বা সামথিং এই টাইপের একটা কোর্স। আর এই এনভায়রনমেন্টে মানে আপনি গভর্নমেন্টের অনেক ইনভেস্টমেন্ট আছে এখানে, গভর্নমেন্ট অনেক পে করছে এই জন্য। আর এই কোর্সটা ফ্রি না, কেউ যদি মানে ব্যাপারটা হচ্ছে যে অনেকে ভাবতে পারেন যে এই কোর্সটা ফ্রি, কিন্তু এই কোর্সটা ফ্রি না, আপনাদের হয়ে পে করছে গভর্নমেন্ট। হ্যাঁ হ্যাঁ, এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক গভর্নমেন্টের ফাইন্যান্স মিনিস্ট্রিকে দিচ্ছে, ফাইন্যান্স মিনিস্ট্রি আমাদেরকে দিচ্ছে, আমরাও করে দিতে পারি। ব্যাপারটা হচ্ছে আপনাদের পকেট থেকে হয়তো টাকা যাবে না, বাট গভর্নমেন্ট পে করতেছে বিআইডিএম। কথা ক্লিয়ার? সুতরাং এই কোর্সটা ফ্রি ভেবে আপনারা ফেলায় ফেলায় উড়াই দিবেন না। এই সিটে বসার জন্য অনেকজন ফাইট করছে, আপনাদের প্রতিটা সিটের জন্য অনেকে ফাইট করছে, মানে 7-8 জন 9 জনের মধ্যে আপনারা একজন যে এই সিটটাতে বসতে পারছেন। সুতরাং এই ক্লাসগুলোকে হেলায় ভাষায় উড়াই দিবেন না যে ক্লাসে যে আছে পড়লে করবো, আরেকদিন করবো, আজকে একটু ঘুরতে যাই, এই টাইপের। এই 3 মাস অন্তত করেন না। দম দিয়ে যেমন পানির নিচে ডুব দেয়, ওইভাবে ডুব দিয়ে হলে এই 3 মাস পার করেন, মানে অন্যান্য সবকিছু স্যাক্রিফাইস করে। আচ্ছা, এখানে আমি গেলাম, এখানে আমি দেখাই আমার অ্যাকাউন্টে গেলাম। আমার অ্যাকাউন্টে যাবেন আপনারা, মানে আপনাদের ইয়ে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনারা এখানে দেখতে পারবেন মাই কোর্সেস, ঠিক আছে? মাই কোর্সেসের মধ্যে তখন আপনাদের এখানে, আমি যেমন এখানে ওয়েব ডেভেলপমেন্ট F2 ভিউ কোর্স, হ্যাঁ এটা দেখছি, আপনারাও দেখবেন। তখন ভিউ কোর্সে ক্লিক করার পর আপনারা দেখবেন মাই কি বলে PHP 7 যে কোর্সটা, ওইটা আপনারা দেখবেন। তার পাশে ভিউতে ক্লিক করার পর এরকম জিনিস আসবে, আসার পর প্রি অ্যাসেসমেন্ট নামে একটা লিঙ্ক থাকবে। সেশন 1-এ এখানে যেমন সেশন 1-এ প্রি অ্যাসেসমেন্ট আছে না, ওই যে দেখতে পাচ্ছেন প্রি অ্যাসেসমেন্ট সেশন 1, এই যে যখন আপনারা ওটা ক্লিক করলেন এই প্রোগ্রামে প্রি অ্যাসেসমেন্ট, এটাতে ক্লিক করতে হবে আপনাদেরকে PHP 7-এর জন্য প্রি অ্যাসেসমেন্ট। তো তখন আপনাদের এখানে কোশ্চেনগুলো আসবে, তো এই আর কি, এভাবে আপনারা মাল্টিপল চয়েস পাইবেন। হ্যাঁ, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ওটা একবারই অ্যাটেন্ড করা যাবে। হ্যাঁ, মাই কোর্সেসে যেতে হবে। মাই কোর্সেসে এটা আপনারা গিয়ে যখনই আপনারা দেখেন আপনাদের ফোন.com এই অ্যাসেসমেন্টের এটা লিংকটা চলে আসছে, দ্যাট মিন্স ওটা অলরেডি আপনারা অ্যাপিয়ার করতে পারবেন, ঠিক আছে? তবে এটা কিন্তু একবার শুধু অ্যাটেন্ড করা যাবে, এই এখানে ভিউ কোর্স দিতে হবে। টাইম ওখানে মেনশন করা থাকবে। হ্যাঁ হ্যাঁ, এটা আসলে এখন নতুনটা কতক্ষণের দিছে আমি শিওর না, লেখা থাকবে, সম্পূর্ণ ইনফরমেশন থাকবে। এই যে 40 মিনিটস, এখানে একটাতে হচ্ছে 40 মিনিটস, ওটা তো আশা করি ওরকমই হবে। তো আপনারা একটু সময় নিয়ে বসবেন, আর এমন যেন না হয়, কারণ এই অ্যাটেম্পটা কিন্তু বারবার করা যাবে না, একবার করা যাবে, যে কোনো সময় করা যাবে, কিন্তু যখনই করবেন একটা না করে ফেলতে হবে। আজকে 20টা কোশ্চেন করি, কালকে সকালে ঘুম থেকে উঠে আরো 10টা করবো, এইভাবে না, এভাবে করলে হবে না, টাইম আউট হয়ে যাবে। তো আমি আশা করি মানে মোটামুটি আজকে আপনাদের ক্লাসের এই নেক্সট কি করতে হবে না করতে হবে, আর সফটওয়্যারগুলো আপনারা সবাই নিয়ে নিন। হ্যাঁ, সরি, সিগনেচার ইয়ে কার কাছে একটু দেন, পাস করেন। হ্যাঁ, গিট যাদের হয় নাই তারা বাসার পিসিতে গিটটা ইনস্টল করে নেবেন, তারা ওখান থেকে করবেন। আর আলাদা আলাদা তো আলাদা আলাদা হবে, এখন অ্যাটেন্ড করেন না, এখন অ্যাটেন্ড করলে নষ্ট হয়ে যাবে চান্স শুধু একটা। তো
ওইটাই করবেন। হ্যাঁ, আজকে সেকশন 1 এ যেহেতু এতগুলো আছে মানে ছোট ছোট ভাগ করে এটাকে এতগুলো ভাগে করা হয়েছে। তো ঠিক আছে, এই পিসি পাসওয়ার্ড এটা ইয়ে করবেন, ডিআইটিএম পিএইচপি তে যাবেন আপনারা, গিয়ে এখানে লিখবেন ডিআইটিএম পিএইচপি। আচ্ছা ঠিক আছে, ক্যাশলকটা দিয়ে সুন্দর করে মানে ক্যাশলক। আচ্ছা, তো ঠিক আছে, আপনারা মানে ব্যাকআপ কিভাবে নেবেন একটু দেখেন আর কি, ব্যাকআপ নিয়ে দেন। আর একটু আজকে তো অনেক লেট হয়ে গেছে, হ্যাঁ আর দেরি করা ঠিক হবে না, আজকে ক্লাস ওভার। এখন আপনারা খালি আপনাদের ব্যাকআপটা নিয়ে নেন, বাসায় গিয়ে যে সফটওয়্যারটা পেন ড্রাইভ দিয়ে এখানে সিরিয়ালি লাইন মেনটেন করে, আর যার যার পিসি বন্ধ করে আসবেন কাইন্ডলি। এটা মানে কিন্তু মানে ইয়ে থেকে লাস্ট ক্লাস দিয়ে দিয়ে আপলোড করার এত সময় কোথায়, এগুলো তো 1 গিগা 2 গিগা বাইট দিতে পারে সব মিলে, প্রায় 500 এমবি, এতগুলা কি আবার ওরা আপলোড করবে, নেক্সট ক্লাসে দিবেন আর কি। ঠিক আছে, তাহলে আপনারা সবাই কম্পিউটার বন্ধ করছেন, ইউপিএস বন্ধ করছেন, তাহলে একটু ব্যাকআপটা নিয়ে চলেন। ইন্টারনেট থেকে ডাউনলোড করা যাবে তো? কি গিটটা? হ্যাঁ, গিটটা ইন্টারনেট থেকে সাইডে গুগল গিয়ে গুগল করবেন গিট, পিএইচপি স্টক ইন্টারনেট থেকে নামানো যাবে, তবে ভার্সন 10টা পাবে পিএইচপি স্টক, এখন তো বোধহয় হাই সিস্টেম পাবে। ওই আপনারা ওই যে সেম ভার্সনই করবেন আর কি। ক্লাসের ভিডিওটা 1 সেকেন্ড আমি ভিডিও, হ্যাঁ